আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের 21 দিনের সিলসিলা ফিজিক্স ক্লাসে। আমাদের টানা 21 দিন 21টা চ্যাপ্টারের উপর 21 ব্যাচের জন্য ফ্রি ফিজিক্স লাইভ ক্লাসের আরও একটা পর্বে হাজির হলাম। আজকে হচ্ছে ডজন পর্ব, অর্থাৎ 12 নম্বর পর্ব। আজকের এই 12 নম্বর পর্বে আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপার চ্যাপ্টারের 11 নম্বর চ্যাপ্টার জ্যোতির্বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আজকের লাইভ ক্লাসটা না অন্যরকম হবে, কেননা আজকের টপিকটাই হচ্ছে অন্যরকম একটা টপিক, যার নাম হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। আজকে তোমাদের আজকে লাইভ ক্লাসে আমরা জ্যোতির্বিজ্ঞান নিয়ে পুরো চ্যাপ্টারটা কভার দেওয়ার চেষ্টা করব। এই জ্যোতির্বিজ্ঞান থেকে কিন্তু 2018 সালে একটা সৃজনশীল প্রশ্ন চলে এসেছে। তোমার ভাগ্য ভালো হলে তাহলে 2021 সালের ইন্টার পরীক্ষা একটা সৃজনশীল প্রশ্ন এই একটা চ্যাপ্টার থেকে মাত্র 30 মিনিটের আলোচনা থেকে তুমি পেয়ে যেতে পারো। আজকের মাত্র 30 মিনিটের লাইভ ক্লাসের মাধ্যমে তুমি একটা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে, যদি আসে আর কি। এছাড়াও হতাশ হওয়ার কিছু নেই। 2021 সালে পরীক্ষায় যদি সৃজনশীল প্রশ্ন নাও আসে, এমসিকিউ আসবে, এটা 100%, ঠিক আছে। এটা নিয়ে তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো সমস্যা নাই। মাত্র আধা ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ, মাত্র আধা ঘন্টা একটু মনোযোগ দেবো। এই চ্যাপ্টার মোটামুটি আর পড়ার দরকার নাই। আমি আজকে আধা ঘন্টায় যা যা পড়াবো এটাই এনাফ তোমার বইয়ের জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ের জন্য। খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, খুবই বোরিং একটা চ্যাপ্টার, মোটামুটি মজা দিয়ে পড়ানোর চেষ্টা করবো। একটু করে তোমরা যারা আসা শুরু করেছো স্বাগতম জানাচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে তো? ভিডিও ক্লিয়ার আছে তো? সবকিছু ঠিক আছে তো? ওকে। তোমাদের কাজ হবে প্রতিদিনের মতো 56,000 বর্গমাইল ছড়িয়ে দেওয়ার মিশনে নেমে পড়া, মেনশন করতে থাকা, শেয়ার করতে থাকা। যত বেশি শেয়ার হবে, যত বেশি মেনশন হবে, তত বেশি ভালো লাগা তৈরি হবে। আর যত বেশি ভালো লাগা তৈরি হবে, তত বেশি ভালো পড়াতে পারবো আমি, তাই না? খুব দ্রুত 1 মিনিট মেনশন করতে থাকো। খুব দ্রুত যার নাম মাথায় আসে, যে এখনো লাইভ ক্লাসে হাজির হয় না, তাকে মেনশন করে দাও। আর আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে বিভিন্ন গ্রুপে দিয়ে দাও, যাতে করে সবাই দেখতে পারে। তোমাদেরকে বলে রাখি, আজকে আমরা আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। এবং এই চ্যাপ্টারটা মাত্র আধা ঘন্টা পড়াবো, আধা ঘন্টায় পুরো চ্যাপ্টার কভার। এই আধা ঘন্টা যদি তুমি একটু মনোযোগ দাও, তাহলে তুমি একটা সৃজনশীলের অ্যান্সার করতে পারবে যদি আসে, আর হচ্ছে এমসিকিউর অ্যান্সার করতে পারবে। আর জ্যোতির্বিজ্ঞান কিন্তু আমাদের সবারই একটা কৌতূহলের বিষয়, তাই না? আমরা অনেক বেশি কিউরিয়াস থাকি এই চ্যাপ্টার নিয়ে। আজকে চেষ্টা করব তোমাদের এসব কৌতূহলগুলো দূর করার। আচ্ছা, প্রথমেই তোমাদের কাজ হবে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দেওয়া, মেনশন করে দেওয়া, এবং এরপর খাতা কলম নিয়ে বসে যাওয়া। আমার একটা কথাও যেন মাটিতে পড়তে না দাও তোমরা, সেই ব্যবস্থা তোমাদের। ওকে, আমরা প্রতিদিনের মতো আবার খুব দ্রুত বলে ফেলি, আমাদের এই লাইভ ক্লাসটা হচ্ছে 4 স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে লাইভ ক্লাস করা, দ্বিতীয় স্টেপ হচ্ছে নোট শেয়ার করা, 3 নম্বর স্টেপ হচ্ছে ফ্ল্যাশবুক পড়া, 4 নম্বর স্টেপ হচ্ছে ফ্ল্যাশ এক্সাম দেওয়া। আজকে একটু তাড়াতাড়ি বলে ফেললাম, নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে, তোমরা আল হাফেজ আইন হয়ে গেছো, তাই আর বাড়ালাম না। ওকে, শুরু করে দিই। তাহলে তোমাদেরকে মেনশন করতে হবে, শেয়ার করতে হবে, কেননা মেনশন এবং শেয়ারের বরকটে তুমি জিতে নিতে পারো হেডফোন, আকর্ষণীয় হেডফোন, ঠিক আছে? ওকে, তাহলে শুরু করে দিই আমরা। ফার্স্ট অফ অল বিসমিল্লাহ। আমরা আজকে বিসমিল্লাহ করব জ্যোতির্বিজ্ঞান দিয়ে। জ্যোতিষী নয় আবার, আমি আগে মনে করতাম কি জানো, জ্যোতির্বিজ্ঞান মানে ওই হাত দেখে না, হাত ও দেখি তো তোমার হাতের রেখা। ও, তোমার তো 3টা বিয়ে করবে, আমি তো লাভ দিয়ে দিলাম 3টা বিয়ে করবো, বা আরেকটা বেশি করতে হলে ভালোই তো। কিন্তু না, ওইটা জ্যোতিষী, এটা জ্যোতির্বিজ্ঞান না। জ্যোতির্বিজ্ঞান হচ্ছে ভিন্ন জিনিস। হ্যাঁ, ওই যে আকাশের মধ্যে তারা দেখবে, বলবে সকিনাকে, বলবে সকিনা আমি আকাশে যা দেখি তুমি কি তাই দেখো, আমি যা দেখি তুমি কি তাই দেখো। ওইটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। ওই আকাশের দিকে তাকিয়ে সকিনাকে বলবে তুমি যে সকিনা আমি যা দেখি তুমি কি তা দেখো। তুমি মনে করো তুমি তোমার বারান্দায় আর সকিনার বারান্দায়, তারপর তুমি বারান্দায় এসে সকিনাকে বললে বারান্দায় আসো না। সকিনা যখন বারান্দায় আসবে, তারপর তুমি বলবে আকাশের দিকে তাকাও। হ্যাঁ, তাকাইছি। এরপর সকিনা বলবে ওই যে একটা তারা দেখতে পাচ্ছ। আমি বললাম না, আমি আঁধা কানা, আমি দেখতে পাই না। সকিনা বলে দেখো না, তখন একটু চেষ্টা করো না। আরে না, আমি দেখতে পাই না, আমি আঁধা কানা। যাই হোক, ওই যে তারা দেখার যে ব্যাপারগুলা, কালো পুরুষ, তারপর আরো বিভিন্ন ধরনের নক্ষত্রের নাম আছে, আমি আবার ওইগুলো জানি না, কত ধরনের নাম তারা দিয়ে দেয়। সুন্দর পুরুষ, কালো পুরুষ। ভাই, তারা আবার সুন্দর, তারা আবার কালো কোথায়? আমার তো সব তারাই সুন্দর লাগে। কে বলে তারার নাম কালো পুরুষ? ছি, এগুলা নাউজুবিল্লাহ মার্কা কথাবার্তা। ওই যে তারা নিয়ে যে পড়াশোনা, নক্ষত্র স্টার নিয়ে যে পড়াশোনা, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান। তো তোমরা নিশ্চয়ই একটা মুভির নাম শুনেছো, ইন্টারস্টেলার। এই ইন্টারস্টেলার মুভিটাও কিন্তু বেশি ওয়ান কাইন্ডস অফ এই ধরনের একটা মুভি আর কি। যাই হোক, জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারটা দিয়ে তোমাদেরকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। ওকে, খুবই এনজয় করবে,
খুবই অল্প সময়ের লাইভ ক্লাস, মাত্র আধা ঘন্টার লাইভ ক্লাস, বাট আধা ঘন্টা তোমার জীবনের একটা সৃজনশীল প্রশ্ন, একটা এমসিকিউর প্রশ্ন এবং তোমার বাচ্চা কাচ্চা কিংবা সকিনাকে পটানোর জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ। কাজে আমরা কি চাই সকিনাকে পটাইতে? তাহলে আজকের লাইভ ক্লাসটাতে হাজির হয়ে যায়। ঠিক আছে, ওকে? শুধু নিজে করলে হবে না, সকিনাকেও নিয়ে আসতে হবে কিন্তু লাইভ ক্লাসে, ওকে? মেনশন সকিনা। তাহলে আসো, ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটু করে সেন্স দিই, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আমার স্বপ্ন কি জানো? আমার স্বপ্ন হচ্ছে টাকা। কত টাকা ভাইয়া? বেশি না, ধরো না। আচ্ছা, এই যে মনে করো 100 টাকা মাত্র, 1000 টাকা মাত্র, 1 লক্ষ টাকা মাত্র, 1 কোটি টাকা মাত্র, 100 কোটি টাকা মাত্র। এই যে কি বললাম, কি বললাম, কি বললাম? আমি বললাম 100 কোটি। ওহো, 100 কোটি বলার সাথে সাথে টাকা পড়ছে। আল্লাহ টাকা দেয় নাই, মার্কার দিছে রে ভাই। টাকা দিলে বেশি খুশি হয়ে যেতাম। আল্লাহ উপর থেকে মার্কার নাজিল করছে। আহারে, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এই তো ভাবছিলাম তো আল্লাহ টাকা নাজিল করবে, কিন্তু দেখলাম হচ্ছে মার্কার নাজিল করছে। ও একটা মজার কথা বলেনি, যে ছোটবেলায় কি হতো জানো? অ্যাঙ্গেল ঠিক আছে তো? ঠিক হয়েছে? একটু একটু, হ্যাঁ। তো ছোটবেলায় আমরা কাজিনরা দুষ্টামি করতাম আর কি। তো কীভাবে দুষ্টামি করতাম দেখো, মোনাজাত ধরতাম ছোটবেলায়। তো মোনাজাত যখন ধরতাম, এভাবে করে মোনাজাত যখন ধরলাম, তখন কাজিন বলে, আরে এভাবে করে মোনাজাত ধরিস না। আমি বললাম, কেন? এভাবে মোনাজাত ধরলে সমস্যা কি? হুজুর তো এভাবেই ধরছে। বলে, না না, এভাবে মোনাজাত ধরলে ওই আল্লাহ উপর থেকে যা যা দিবে ওটা মাঝখান দিয়ে গলে যাবে। আগে মানে মনে করতাম যে উপর থেকে দিলে মাঝখান দিয়ে গলে যাবে। তাড়াতাড়ি করে মোনাজাত আবার এভাবে করে ধরলাম, এভাবে করে ধরলাম, যাতে করে গলতে না হয়। ঠিক আছে, যাই হোক, এখন কিন্তু আবার বুঝি, এখন একটু চালাক হইছি। আগে বোতল ছিলাম, এখন বোতল নাই। সো দেখো, এই যে 100 কোটি, তাহলে 100 কোটি মানে তুমি বুঝো, 1 2 3 নয়, 1000 নয়, 10,000 নয়, 1 লক্ষ নয়, 1 কোটি নয়, 1 কোটি নয়, 1 কোটি নয়, 100 কোটি। এই 100 কোটিকে বলি আমরা 1 বিলিয়ন। ফোকাসিন তাহলে সমস্যা হয়েছে, ব্লার হলে ফোকাসিন ঠিক আছে, ফোকাসিন ঠিক থাকলে ব্লার হওয়ার তো কথা না, ঠিক আছে? আচ্ছা তাহলে চলে যাবে, সমস্যা নেই, ওকে। তাহলে এই যে 100 কোটি, 100 কোটি বলতে 1 বিলিয়ন বোঝাচ্ছে। আমরা একটু ফিরে যাব ভাইয়া, কত বছর আগে? 20 বছর আগে? না না ভাইয়া, কত বছর আগে আপনি ফিরে যাবেন? 2000 বছর আগে? না না, 2000 বছর আগে ফিরে যাব না ভাইয়া। কত বছর আগে আপনি ফিরে যাবেন? আমি 100 কোটি বছর আগে ফিরে যাব। না 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 ভাই, তোমরা 100 কোটি বছর আগেও না, তোমরা 15 বিলিয়ন বছর আগে ফিরে যাও আজকে থেকে। আজকে থেকে যদি আমরা 15 বিলিয়ন বছর আগে ফিরে যাই, অর্থাৎ 1500 কোটি বছর আগে যদি আমরা আজকে থেকে ফিরে যাই, আমরা আজকে থেকে যদি 15 বিলিয়ন বছর আগে ফিরে যাই, 1500 কোটি বছর আগে ফিরে যাই, তাহলে আজকে থেকে 1500 কোটি বছর আগে হঠাৎ করে একটা মহাবিস্ফোরণ, অতঃপর সবকিছু স্তব্ধ, সবকিছু ভেঙে চুরমার, এ যেন এক নতুন বিস্ফোরণ। আমি জানি না কি হয়েছিল, আমি শুধু এতটুকুই জানি, একটা মহাবিস্ফোরণ হয়েছিল আজকে থেকে 1500 কোটি বছর আগে। তোমরা সবাই জানো এই মহাবিস্ফোরণের নাম হচ্ছে বড় ব্যাং। এই মহাবিস্ফোরণকে আমরা বলি বড় ব্যাং। ব্যাং নয় ভাই, ব্যান, এটা নট ব্যাং। এই যে মহাবিস্ফোরণ, দ্য বিগ ব্যাং, এটা আজকে থেকে 1500 কোটি বছর আগে হয়েছিল, 15 বিলিয়ন বছর আগে হয়েছিল, আজকে থেকে 15 বিলিয়ন বছর আগে এটা হয়েছিল। সো এটা এমসিকিউতে, মেডিকেলে প্রত্যেক বছর আসে যে বিগ ব্যাং কবে সংগঠিত হয়। উত্তর হচ্ছে বিগ ব্যাং সংগঠিত হয় FB। মনে রাখার শর্টকাট, আজকের ক্লাসটা হবে পুরোটা মেডিকেল নির্ভর ক্লাস। এই চ্যাপ্টার যদি কেউ পড়ে, সে নিশ্চিত মেডিকেলের ফিজিক্স থেকে সে অ্যান্সার করতে পারবে। সো আমরা বলবো বিগ ব্যাং কবে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে ফেসবুক। বিগ ব্যাং কবে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে FB। বিগ ব্যাং কবে সংগঠিত হয়েছিল? উত্তর হচ্ছে ফেসবুককে জিগাও। বিগ ব্যাং কবে সংগঠিত হয়েছিল? ফেসবুককে জিগাও। এই যে F ফর 15, B ফর বিলিয়ন, B ফর বিগ, B ফর ব্যাং। আহা, ব্লার হচ্ছে না? এই তো দেখো তো, একদম সেরা ক্লাসগুলো না একেবারে ব্লার একেবারে মেরে দেয়। কেয়ার করার কোনো সমস্যা নাই, একটু পর ক্লিয়ার হয়ে গেলে আবার শুরু করবো। ফোকাসিং ঠিক আছে কিনা? ফোকাসিং ঠিক থাকলে রিবুট মেরে আসা দরকার ছিল আজকে একটু, তাহলে মনে আর ব্লার হইতো না, রিবুট মারতে ভুলে গিয়েছিলাম। সো সমস্যা নাই। তাহলে হচ্ছে আমাদের বিগ ব্যাং কবে সংগঠিত হয়েছিল? ফেসবুককে জিগাও। ফেসবুককে জিগাও মানে বিগ ব্যাং সংগঠিত হয়েছিল FB। অ্যাপ মানে 15। কোনো সমস্যা? আর কোনো সমস্যা হলে জানো আমাকে। ব্লার হচ্ছে না? আরে আচ্ছা, সমস্যা নাই, ব্লার হলো চলে যাবে, সমস্যা নাই, ব্যাপার না, একটু পর ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে না? তাহলে হচ্ছে বিগ ব্যাং কবে সংগঠিত ছিল? মেডিকেলে আসছে অনেকবার। সো উত্তর হচ্ছে FB। অ্যাপ মানে হচ্ছে 15, B ফর বিলিয়ন, 15 বিলিয়ন আগে বিগ ব্যাং সংগঠিত হয়েছিল।
ওকে, ঠিক আছে, পারা যাবে। আরেকবার বলছি, আজকে থেকে 15 বিলিয়ন বছর আগে চলে যাও, 150 কোটি বছর আগে চলে যাও, হঠাৎ করে মহাবিস্ফোরণ, আর সেটার নাম বিগ ব্যাং। তাহলে কবে সংঘটিত হয়েছিল? এই চ্যাপ্টার থেকে যদি কোনো এমসিকিউ আসে, সে এমসিকিউটা হবে বিগ ব্যাং কবে সংঘটিত হয়েছিল। উত্তর হচ্ছে ফেসবুককে জিগাও, অর্থাৎ 15 বিলিয়ন বছর আগে। এবার চলে আসো, আমরা দেখব কি হয়েছিল আসলে তখন, কি হয়েছিল আসলে তখন আমরা দেখব সবাই খুবই মনোযোগ দিয়ে। সো ভালো করে খেয়াল করো সবাই, তোমাদের খাতাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে নাও, না হয় তুমি আটাতে পারবে না, তোমার খাতাকে তোমরা ল্যান্ডস্কেপ মোডে করে ফেলো। হ্যাঁ, এভাবে করে ফেলো, তাহলেই হয়তো তোমার জন্য সুবিধা হবে। বড় করে নিয়ে নাও, আমি অনেক বিশাল করে লিখবো এখন, বিশাল করে লিখবো। সো ভালো করে খেয়াল করো। এবার আমরা দেখব মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস। এখন আমরা দেখব এই মহাবিশ্বটা কিভাবে সৃষ্টি হয়েছিল, সেই ইতিহাস, মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস, হিস্ট্রি, ইতিহাস, কিভাবে মহাবিশ্ব তৈরি হয়েছিল। ওকে, সো ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যখন এই বিগ ব্যাং হয়েছিল, মহাবিস্ফোরণ হয়েছিল, তখন থেকে দুটা জিনিস তৈরি হয়েছে। অর্থাৎ ব্যাপারটাকে আমি এভাবে চিন্তা করি, মনে করো দেয়ার ইজ নো ওয়ান বাট আল্লাহ, দেয়ার ইজ নো ওয়ান বাট গড। সেখানে আল্লাহ বা গড ছাড়া কেউ নেই। এমন একটা সময় যাচ্ছে, এখানে গড আছে, গড ছাড়া আশেপাশে আর কেউ নেই, গডই আছে, এখানে আর কেউ নেই, শুধু গড, শুধু আল্লাহ আছে, এখানে আর কেউ নেই, আল্লাহ একা আছে, 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 আর কেউ নেই। হঠাৎ করে কেন জানি মনে হলো যে গড একটা বিস্ফোরণ ঘটাইছে, এই বিস্ফোরণের মাধ্যমে গড দুইটা জিনিস বানাইছে, দুইটা জিনিস তৈরি করেছে, একটার নাম হচ্ছে স্পেস আর একটার নাম হচ্ছে টাইম। এই বিস্ফোরণের পর থেকে দুইটা জিনিস তৈরি হয়েছে, এই বিস্ফোরণের মধ্য দিয়ে থ্রু দিস বিগ ব্যাং দুইটা জিনিস তৈরি হয়েছে, একটা হচ্ছে স্পেস আর একটা হচ্ছে টাইম। এই যে আমরা যে বলছি টাইম, এই টাইমটা শুরু হয়েছে বিগ ব্যাং থেকে। যেদিন বিগ ব্যাং হয়েছে তখন থেকে টাইম, এর আগে কোনো টাইম নেই। কেউ যদি প্রশ্ন করে বিগ ব্যাং এর আগে কি ছিল, মহাবিস্ফোরণের আগে কি ছিল, প্রশ্ন অবান্তর। কারণ এর আগে শব্দটাই ছিল না। এ আগে পরে এই শব্দটা তৈরি হয়েছে যেদিন থেকে বিগ ব্যাং হয়েছে, সেদিন থেকে। বিগ ব্যাং এর মধ্য দিয়ে স্পেস এবং টাইম শুরু হয়েছে, এর আগে কোনো স্পেস ছিল না, এর আগে কোনো টাইম ছিল না। কেউ যদি বলে বিগ ব্যাং এর আগে কি ছিল, কোথায় ছিল, কিছুই ছিল না, কোথাও ছিল না, স্পেস ছিল না, টাইম ছিল না। এই যে আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি, এই স্পেসটা ছিল না তো। এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি, টাইম যাচ্ছে, টাইমটা ছিল না তো। বিগ ব্যাং এর আগে কোনো টাইমের কনসেপ্টই ছিল না, কোনো টাইমের কনসেপ্ট ছিল না, টাইম বলে কিছু ছিল না, চিন্তা করতে পারবে না তুমি। বিগ ব্যাং এর আগে স্পেস বলে কিছু ছিল না, চিন্তা করতে পারবে না তুমি। তোমাকে যদি বলি যে ভাই বিগ ব্যাং এর আগে টাইম ছিল না, মানে কি টাইম থাকবে না কেন, তুমি চিন্তা করতে পারবে না। কারণ আল্লাহ তোমার ব্রেনের মধ্যে ওই পারসেপশনটা দেয় নাই যে টাইম ছিল না, এটা চিন্তা করার ক্ষমতা তোমাকে দেয় নাই। তোমাকে দিয়েছে টাইম ছিল, এটা চিন্তা করার ক্ষমতা। সো তুমি টাইম ছিল এটা চিন্তা করতে পারো, বাট টাইম ছিল না এটা কেমন হবে চিন্তা করো তো। ইমাজিন, টাইম ছিল না, চিন্তা করতে পারবে না। স্পেস ছিল না, চিন্তা করতে পারবে না, বাট স্পেস ছিল, স্পেস আছে, কারণ তুমি স্পেস চিনেছো। স্পেস না থাকলে কি হয় সেটা তুমি চিনো নাই, তোমাকে চিনার ক্ষমতাও দেয় নাই। সো কেউ অনেকে মনে করে যে কিছু নেই, তার মানে আসলে কিছু নেই। না, কিছু নেই এ কথার অর্থ দুইটা, কিছু নেই এ কথার অর্থ হচ্ছে দুইটা। যেমন আমি এখানে একটা এই যে দেখো, এখানে একটা আমি ডট দিলাম, তুমি বলছো কই বা ডট দেন নাই, তো আপনি মিথ্যা বলছেন, দেন নাই তো আপনি। তার মানে আমি যে ডট দিই নাই এটা না, এটার অর্থ দুইটা, যে হয় তুমি দেখছো না অথবা আমি আসলেই দিই নাই। তার মানে কিছু নেই এ কথার অর্থ দুইটা, হয় তুমি দেখছো না বা তোমার ব্রেনে ধরছে না জিনিসটা, অথবা জিনিসটা আসলেই নেই। তো অনেকে বলে, মানে নাস্তিকরা যখন বলে যে আসলে বিগ ব্যাং এর আগে কিছু ছিল না, বিগ ব্যাং থেকে সব তৈরি, আসলে বিগ ব্যাং এর আগে কিছু ছিল না, কিছু ছিল না মানে নাই যে না, তোমার মাথায় ধরে না, এটা তোমার মাথায় হয়তো ধরে না। যাই হোক, সো আজকে ক্লাসের শেষের দিকে আমি বিগ ব্যাং শেষের দিকে তোমাদেরকে প্রমাণ দিব যে নাস্তিক এবং নাস্তিকের যে বিষয়টা, সেটা প্রমাণ দিয়ে দেবো তোমাদেরকে। ঠিক আছে, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আস্তিক নাস্তিকের এই বিষয়টা জ্যোতির্বিজ্ঞান থেকে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে, সো ফার্স্ট অফ অল আসো মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস। এখন আমরা চলে যাব বিগ ব্যাং থেকে। সো যখন থেকে বিগ ব্যাংটা হয়েছিল সেটাকে আমরা 0 সেকেন্ড বললাম। 0 সেকেন্ড মানে এখন থেকে সময় গণনা শুরু। স্টপ ওয়াচ স্টার্ট করলাম বিগ ব্যাং থেকে, এই মুহূর্তে বিগ ব্যাং সংগঠিত হয়েছিল। আচ্ছা, এবার এরপর থেকে কি হয়েছে আজ পর্যন্ত সেটা আমরা দেখব। যে আমরা এখন দেখব 0 সেকেন্ড থেকে শুরু করে, মানে বিগ ব্যাং যখন হয়েছিল সে 0 সেকেন্ড থেকে শুরু করে আমরা এখন দেখব 2020
2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখে কি হয়েছিল সেটা। তার মানে আমরা আজকে কি 26 তারিখ না 25 তারিখ? আজকে মনে হয় 25 তারিখ। ওকে, যা হোক, সো 0 সেকেন্ড থেকে শুরু করে 2020 সালের 25শে ডিসেম্বর পর্যন্ত আমরা আজকে দেখব যে কি হয়েছিল। হ্যাঁ, ওকে, সো একটু তোমাদের স্পেসটা বড় লাগবে, আমি নিজেও জানি না আমি আটাতে পারবো কিনা, ট্রাই করব। আচ্ছা, ব্লার হলে তো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নাই, ব্লার ঠিক হলে বলি আমাকে। ঠিক হয়েছে? ঠিক হয় নাই? আচ্ছা, ঠিক না হলেও একটু ওয়েট করো, মেনশন করতে থাকো, শেয়ার করতে থাকো। আজকে কিন্তু খুবই মজার একটা ক্লাস, কিন্তু খুবই জমজমাট একটা ক্লাস, জ্যোতির্বিজ্ঞান। ভাই, প্রত্যেকটা ক্লাসই জমজমাট, ঠিক আছে? তোমাদের সাথে যদি আমি আরও বেশি দিন সময় পাই, আরও বেশি ইন্টারাকশন তোমাদের সাথে হয়, তাহলে দেখবে আরও জমজমাট হবে। তুমি ফিজিক্সের প্রেমে পড়ে যাবা, তোমার কাছে আর কোনো কিছুই ভালো লাগবে না, শুধু ফিজিক্স ভালো লাগবে, জীবনটাই যেন ফিজিক্সময়, রাইট? ওকে, যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করুন, সুন্দর সুন্দর মন্তব্য করুন, মনটা ভালো হবে, অনুপ্রাণিত হব। যদি ভালো না লাগে, বাজে বাজে মন্তব্য করে মনটাকে ভেঙে দেবেন না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয় নাই? আচ্ছা, একটু পর ক্লিয়ার হয়ে যাবে, একটু অপেক্ষা করো, তোমরা শেয়ার করতে থাকো, মেনশন করতে থাকো। রে, আর এই ব্লাডটা হচ্ছে কি জানো, তোমার ব্লাডটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ তরঙ্গের মতো। এই যে দেখো, একদিন ব্লার হয়, একদিন ব্লার হয় না, একদিন ব্লার হয়, একদিন ব্লার হয় না। পর্যায়, তোমাদেরকে ওই যে পর্যায় ধর্ম আছে না, পর্যায় ধর্ম বোঝাচ্ছে তারা। গতকালকে ব্লার হয় না, আজকে আবার ব্লার হচ্ছে, একটা সমস্যা। ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হবে, এখনই হবে ক্লিয়ার, ইনশাল্লাহ, বিসমিল্লাহ। তোমরা দোয়া দরুদ পরে ফু দাও, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু করি, তাহলে দেখবা শুরু করতে করতে ক্লিয়ার হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, শুরু করতে করতে দেখবা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, শুরু করি। সো দেখো, যে একদম যখন বিগ ব্যাং হয়েছিল সেটা হচ্ছে 0 সেকেন্ড থেকে শুরু করে ক্লিয়ার হচ্ছে না? আরে, ক্লিয়ার না হলে তো সমস্যা হয়ে যাবে, আমার বাবুদের কষ্ট হবে। হে, এখনই ক্লিয়ার হয় নাই, ক্লিয়ার হয়ে যাবে। যে ক্লিয়ার, রাইট? দেখছো, সুমান্ত শু দিলাম, ক্লিয়ার হয়ে গেছে। ওকে, শুরু করি ভাইয়া। ক্লিয়ার না এখন অনেকটা? ওদের ওইখানে কমেন্টে আসবে না, এখানে লাইভ স্ট্রিমে ক্লিয়ার। ওকে, দেখো তাহলে 0 সেকেন্ড বিগ ব্যাং। এই যে ভাইয়া, ভালো করে খেয়াল করো, 0 এর পর যদি আমি একটা 0 1 দিই, সেটাকে আমরা বলি tan ইনভার্স 2। 0 এর পর যদি আমি 10টা শূন্য দিই, সেটাকে আমরা বলি tan ইনভার্স 11। 0 এর পরে যদি আমরা শূন্য দিতে হ্যাঁ 0, তারপর 0, আবার 0, বিশাল 0, এরপর 0, 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 তারপর 1। 0 এর পরে যদি আমরা 42টা শূন্য দিই, 0 এর পরে 0.42টি শূন্য, তারপর আমি দিলাম 1। ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো? হ্যাঁ, তাহলে 0 এর পরে 42টা শূন্য দিয়ে তারপর যদি 1 দিই, সেটাকে আমরা বলি tan ইনভার্স 43। অর্থাৎ দশমিকের পর যতটা ডিজিট থাকবে, tan এর পাওয়ার তত হবে। তার মানে 0.00000, হ্যাঁ 0, তারপর 0, বিশাল 0, এরপর 0, 0, 0, অতপর 0, আবার 0, এরপর 0, এরপর 0। তুমি একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসি, এরপর 0, এখনো 0, এরপর 0, আমার ওয়াশরুমে থাকা শেষ, সব কিছু শেষ, খাওয়া দাওয়া শেষ, এরপরও 0, 0, 0। এভাবে করে যদি 42টা শূন্য দিয়ে তারপর 1 দিই, তাহলে এই মানটা কতটা ছোট তুমি চিন্তা করো। 0.000000001। তাহলে এটাকে আমরা বলছি tan ইনভার্স 43। তো যখন বিগ ব্যাং হয়েছিল, বিগ ব্যাংয়ের পরে ঠিক tan ইনভার্স 43 সেকেন্ড পরে কি হয়েছিল সেটা দেখব। তার মানে বিগ ব্যাং 0 সেকেন্ড থেকে tan ইনভার্স 43 সেকেন্ড, এই ইন্টারভ্যাল, এই সময়টাতে কি হয়েছিল? যখন বিগ ব্যাং সংগঠিত হয়েছে, এই বিগ ব্যাং থেকে শুরু করে tan ইনভার্স 43 সেকেন্ড পর্যন্ত এই ছোট্ট একটা সময়ের মধ্যে কি ঘটে গিয়েছিল, এই ছোট্ট একটা সময়ের মধ্যে কি ঘটেছিল সেটা আমরা এখন দেখব। তাহলে দেখো ভালো করে, খুবই মজার আজকের ক্লাসটা। তোমরা এখন বুঝতে পারবে কিভাবে আমাদের এই জ্যোতির্বিজ্ঞান, কিভাবে আমাদের মহাবিশ্ব তৈরি হয়েছে সেটা। সো ভালো করে খেয়াল করো, এই যে 0 সেকেন্ড থেকে শুরু করে tan ইনভার্স 43 সেকেন্ড, tan ইনভার্স 43 সেকেন্ড, এই ছোট্ট একটা ইন্টারভ্যালের মধ্যে, খুবই ছোট্ট একটা ইন্টারভ্যালের মধ্যে কি ঘটেছিল, এই যে কি ঘটেছিল, সবাই অবাক, কৌতূহল, কি ঘটে গিয়েছিল বিগ ব্যাংয়ের পরে, কি ঘটে গিয়েছিল। তোমরা অত্যন্ত আগ্রহী না? বলো তো কি ঘটেছিল? উত্তর হচ্ছে উই ডোন্ট নো। ভাই, এটা কিছু হলো? এত ইন্টারেস্ট দেখাইলেন, তারপর বলেন উই ডোন্ট নো। আসলে এই ছোট্ট ইন্টারভ্যালকে বলা হচ্ছে প্লাং টাইম। তোমাদের পরীক্ষা এমসিকিউতে আসবে, কাকে প্লাং টাইম বলবো? 0 সেকেন্ড থেকে tan ইনভার্স 43 সেকেন্ড পর্যন্ত এই সময়টাকে বলবো প্লাং টাইম। এই সময়ে কি ঘটেছিল এখনো পর্যন্ত জ্যোতির্বিজ্ঞানের বাপও জানে না, এই সময়ের মধ্যে কি ঘটেছিল। উই ডোন্ট নো, আমরা জানি না এই সময়ের মধ্যে কি ঘটেছিল, কেউই জানে না এই সময়ের মধ্যে কি ঘটেছিল।
প্ল্যাঙ্ক টাইম, এটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক টাইম, কিছুই জানি না আমরা। এর পরবর্তীতে ভাই আরেকটু সামনে যাব আমি, আরেকটু যদি আমি সামনে যাই, দেখো ভালো করে, আমি এবার আরেকটু সামনে যাব, আরেকটু সামনে গেলাম 10 ইনভার্স 34 সেকেন্ডের মধ্যে। তার মানে 10 ইনভার্স 43 থেকে 10 ইনভার্স 34 সেকেন্ড, এই সময়টা, এই সময়ের মধ্যে কি ঘটেছিল সেটা কিন্তু বিজ্ঞানীরা বের করেছে। 10 ইনভার্স 43 সেকেন্ড থেকে 10 ইনভার্স 34 সেকেন্ড, খুবই অল্প একটা সময়, খুবই অল্প একটা ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের মধ্যে কি ঘটেছিল? এই ইন্টারভ্যালের মধ্যে দুটা জিনিস তৈরি হয়েছিল। কয়টা জিনিস তৈরি হয়েছিল? দুটা জিনিস তৈরি হয়েছিল এই ইন্টারভ্যালের মধ্যে। 43 থেকে 34 মনে রাখবো কিভাবে? 43 কে উল্টায় দাও, 43 কে উল্টিয়ে দাও, তাহলে 34 হয়ে যায়। তাহলে 10 ইনভার্স 43 থেকে 10 ইনভার্স 34, এই ছোট্ট সময়ের মধ্যে দুটা জিনিস তৈরি হয়েছিল। দুইটা জিনিস তৈরি হয়েছিল, দুইজন মামা তৈরি হয়েছিল। একজন মামার নাম হচ্ছে তোমাদের সবার পছন্দ, একজন মামার নাম হচ্ছে কোয়ার্ক, আরেকজন মামার নাম হচ্ছে লেফটন। তোমরা তোমাদের ছেলে মেয়েদের নাম আজকে থেকে ঠিক করে ফেলো। একজনের নাম রাখবা মিস্টার কোয়ার্ক, আরেকজনের নাম রাখবা মিসেস লেফটন। হে কোয়ার্ক এদিকে আসো, একজন হচ্ছে লেফটন তুমি এদিকে আসো। তাহলে একজনের নাম কোয়ার্ক, একজনের নাম লেফটন। সো হচ্ছে দুইটা জিনিস তৈরি হয়েছিল, একটা হচ্ছে কোয়ার্ক আর একটা হচ্ছে লেফটন। সো মনে রাখার জন্য বলছি, আজকের ক্লাসের প্রত্যেকটা কথাই এক একটা এমসিকিউ। যদি বিশ্বাস না হয় তোমার বই খুলে দেখো, মেডিকেলের এডমিশন কোয়েশ্চেন খুলে দেখো, ভার্সিটির প্রশ্ন খুলে দেখো, আজকের ক্লাসের প্রত্যেকটা কথাই এক একটা এমসিকিউ। সো তোমার ছেলে মেয়ে কয়টা? দুইটা। তোমার ছেলে মেয়ের নাম কি? একটার নাম কোয়ার্ক আর একটার নাম লেফটন। এরা কখন জন্মগ্রহণ করেছিল? এরা 10 ইনভার্স 43 থেকে 10 ইনভার্স 33 সেকেন্ডের মধ্যে জন্মগ্রহণ করেছিল। তোমার দুইটা ছেলে কখন জন্মগ্রহণ করেছিল? 10 ইনভার্স 43 থেকে 10 ইনভার্স 34 সেকেন্ডের মধ্যে জন্মগ্রহণ করেছিল। একটা নাম কোয়ার্ক আর একটা নাম লেফটন। একটা কালা জাদু আর একটা ধলা জাদু, একটা হচ্ছে কালা মানিক একটা ধলা মানিক। ওকে, দুইটা জিনিস। তো ভাইয়া এই কোয়ার্ক এবং এই ল্যাপটন, এই মাথাগুলা দিয়ে কি করবো? এই মাথা মুন্ডু দিয়ে কি করবো আমরা? এই মাথা মুন্ডু দিয়ে কি করবা দেখো। তোমার বিশ্বাস হচ্ছে না তো? তোমার বিশ্বাস হচ্ছে মাথা মুন্ডু দিয়ে কি করবো? একটু দেখো ভালো করে, একটু দেখো। এর পরবর্তীতে সবাই অধীর আগ্রহে কি হচ্ছে এরপর 1 সেকেন্ডে চলে আসলাম একেবারে। তার মানে 10 ইনভার্স 34 থেকে শুরু করে 1 সেকেন্ড, এই ইন্টারভ্যালের মধ্যে কি হয়েছে এখন আমরা সেটা দেখব। 1 সেকেন্ড এই ইন্টারভ্যালের মধ্যে কি হয়েছে? এই ইন্টারভ্যালের মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে খুবই মজার। তাহলে দেখো ভালো করে, এই যে কোয়ার্ক এবং লেফটন কণা তৈরি হয়েছিল 10 ইনভার্স 43 থেকে 10 ইনভার্স 34 এই ইন্টারভ্যালের মধ্যে। এবার 10 ইনভার্স 34 থেকে 1 সেকেন্ড, এই সময়ের মধ্যে কি ঘটেছিল? এই সময়ের মধ্যে ঘটে গিয়েছিল কোয়ার্ক ভেঙে গিয়েছিল, কোয়ার্ক ভেঙে থস নস হয়ে যায় এবং তৈরি করেছে আমাদের সবার প্রাণপ্রিয় প্রোটনকে এবং নিউট্রনকে। আমাদের সবার প্রাণপ্রিয় প্রোটনকে তৈরি করেছে এবং নিউট্রনকে তৈরি করেছে, এবং এই লেফটন কণা ভেঙে গিয়ে আমাদের সবার প্রাণপ্রিয় ইলেকট্রনকে তৈরি করেছে। সো এই যে 10 ইনভার্স 34 থেকে 1 সেকেন্ডের মধ্যে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন জন্মগ্রহণ করেছে। তার মানে তুমি বলতে পারো তোমার ছেলে মেয়ে কয়টা? তোমার ছেলে মেয়ে দুইটা, একটার নাম কোয়ার্ক আরটার নাম লেফটন। একজন জন্মগ্রহণ করেছিল 10 ইনভার্স 43 সেকেন্ডে, আরেকজন জন্মগ্রহণ করেছিল 10 ইনভার্স 34। তার মানে কোয়ার্ক এবং লেফটন জন্মগ্রহণ করেছিল এই সময়ের মধ্যে। এবার আমি প্রশ্ন করলাম তোমার নাতি কয়টা? তোমার নাতি কয়টা? তুমি বললে আমার নাতি 3টা। তোমার নাতি কয়টা? আমার নাতি 3টা। তোমার নাতিগুলোর নাম কি? আমার নাতিগুলোর নাম হচ্ছে একটা নাম প্রোটন, একটা নাম নিউট্রন, একটা নাম ইলেকট্রন। তো নাতি কোনটা কার? এই যে কোয়ার্ক থেকে দুটা পোলা হয়েছে, একটা প্রোটন একটা নিউট্রন। তাহলে কোয়ার্কের নাতি কয়টা? এই যে দুইটা। এই যে কোয়ার্ক থেকে যে দুইটা নাতি আসছে ওরা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, আর লেফটন থেকে যে আসছে সে হচ্ছে ইলেকট্রন। তাহলে দেখো ভালো করে যে তোমার ছেলে মেয়ে হচ্ছে দুইটা, একটা কোয়ার্ক একটা লেফটন, তাদের আবার ছেলে মেয়ে হচ্ছে প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। সো তোমার নাতি হচ্ছে 3টা। ওকে, তারা কখন জন্মগ্রহণ করেছিল? তোমার নাতিরা কখন জন্মগ্রহণ করছে? 10 ইনভার্স 34 থেকে 1 সেকেন্ডের মধ্যে। এমসিকিউ, এগুলোও কিন্তু এমসিকিউ। এর পরবর্তীতে ভাইয়া, এর পরবর্তীতে সকিনা আসবে বলছিল আমাকে, মাত্র 2 ঘন্টা পর সকিনা আসতেছে। আহারে রাত হয়ে গেছে, এখন যদি সকিনা আসে হবে রাত 11টা বাজে। সকিনা আসবে বলছে আমাকে, 2 ঘন্টার মধ্যে আসবে সকিনা, আসতেছে। ফোন দেবো নাকি? না ফোন দেওয়া যাবে না, না আসলে ভালো। এখন যদি ফোন দিই সে যদি আবার মনে পড়ে যে তার আসার কথা, সে তো চলে আসবে। না তো সকিনা কখন আসবে বলছিল? 2 ঘন্টার মধ্যে। সকিনা কখন আসবে বলছিল? 2 ঘন্টার মধ্যে আসতেছে। তার মানে 1 সেকেন্ড থেকে শুরু করে 2 ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটে গিয়েছিল সেটা হচ্ছে সকিনার ঘটনা ঘটছিল। সকিনা মানি হচ্ছে কি বলতো? সকিনা মানে হচ্ছে এই যে সকিনা প্লাস, তারপর তোমরা লিখো না সকিনা প্লাস, তারপর এরকম কি কতগুলো লিখো, সকিনা প্লাস মকলেস, ঠিক আছে, সমান সমান এরকম দাও না।
ও আল্লাহ, এরপরে তুমি লিখে আসছো সুকিনা প্লাস মকলেস সমান এখানে, তারপর আবুল গিয়ে সুন্দর করে না আবুল না আবুল না তানিয়া তানিয়া, ওই মকলেসের তানিয়া গিয়ে এরকম করে মেরে দেয়, হইল কিছু? তুমি লিখে আসছো সুকিনা প্লাস মকলেস সমান এরকম, তারপর তানিয়া গিয়ে এরকম করে মেরে দিছে। আরে তো যাই হোক, তানিয়া কোথায় দেখে বলো তো তোমরা, তানিয়া কোথায়? হ্যাঁ, তোমরা জানো না তানিয়ার প্রতি আমার একটা সফট কর্নার আছে। তো যাই হোক দেখো, তো এই যে 1 সেকেন্ড থেকে শুরু করে 2 আওয়ার এই ঘটনা, অর্থাৎ 2 আওয়ার মানে আমাকে সকিনা বলেছিল 2 ঘন্টা পরে সকিনা আসছে, এই সময়টাতে কি হয়েছিল দেখো, তার মানে 1 সেকেন্ড থেকে শুরু করে 2 ঘন্টা এর মধ্যে সকিনা মার্কা কাজকর্ম হবে। কি মার্কা কাজকর্ম? সকিনা মার্কা কাজকর্ম। ভাইয়া সকিনা মার্কা কাজকর্ম কোনটা? সকিনা মার্কা কাজকর্ম হচ্ছে এই প্রোটন এবং নিউট্রন মিলে নিউক্লিয়াস হবে। বুঝতে পারছো? এই যে মিলে যাওয়া, বুঝতেই পারছো? এই যে প্রোটন নিউট্রন মিলে যাবে। তুমি পজিটিভ থাকলো, সকিনা তো নেগেটিভ ছিল, পজিটিভ নেগেটিভ মিলে বানাই ফেলছে কিছু একটা নিউক্লিয়াস। বিশ্বের যত মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার দিয়েছে সকিনা, অর্ধেক দিয়েছে তুমি। হ্যাঁ, সৃষ্টি হয়ে যাবে নতুন কিছু। যাই হোক, সমস্যা নাই। তো এই যে তাহলে 1 সেকেন্ড থেকে শুরু করে 2 ঘন্টার মধ্যে যার জন্ম সে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের জন্ম কখন? নিউক্লিয়াসের জন্ম হচ্ছে 1 সেকেন্ড থেকে 2 ঘন্টার মধ্যে নিউক্লিয়াসের জন্ম হয়ে গেছে। তাহলে তোমার কি হইলো? তোমার ছেলে হলো, নাতি হলো, নাতির পরেরটাকে বলি পুতি। এই যে পুতি চলে আসলো তোমার কাছে, এই যে পুতি। আর ইলেকট্রন তো আছেই, ইলেকট্রন আছেই, কি করবে? ইলেকট্রন তো বোতল মার্কা, কি আর করবে? কিছু করার নাই, দেখতেছে আর কি ওদেরগুলা। তো এরপরে এবার আসো, তো এর পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে পরবর্তী 3 লক্ষ বছর পর্যন্ত, 3 লক্ষ বছর পর্যন্ত আমরা এখন চলে যাব। ভাই এত ফাস্ট চলে গেলেন যে? হ্যাঁ, এত ফাস্ট চলে যাব। তার মানে হচ্ছে 2 ঘন্টা থেকে শুরু করে পরবর্তী 3 লক্ষ বছর পর্যন্ত কি হয়েছিল দেখো ভালো করে। পরবর্তী 3 লক্ষ বছর পর্যন্ত যেটা হয়েছিল সেটা হচ্ছে ইলেকট্রন এবং নিউক্লিয়াস মিলে পরমাণু গঠন হয়েছিল। পরবর্তী 3 বছর পর্যন্ত ইলেকট্রন এবং নিউক্লিয়াস মিলে পরমাণু গঠন হয়েছিল। তবে সব ধরনের পরমাণু গঠন হয়নি, হাইড্রোজেন, হিলিয়াম এরাই গঠিত হয়েছিল শুধুমাত্র। তার মানে পরবর্তী 3 লক্ষ বছর ধরে, এই 2 ঘন্টা থেকে শুরু করে পরবর্তী 3 লক্ষ বছর ধরে, পরবর্তী 3 লক্ষ বছর ধরে শুধু পরমাণুই গঠিত হয়েছিল, এমন সব ধরনের পরমাণু নয়, হাইড্রোজেন এবং হিলিয়াম। তোমাদেরকে মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস পড়াচ্ছিলাম, বিশ্বাস করো তুমি তোমার বই খুলে দেখো, এত গোছানো, এত সুন্দর করে নাই, বিচ্ছিন্নভাবে আছে, কমপ্লিট ধারণা বইয়ে দেয়নি। একটা ক্লাস করো, তুমি সব এমসিকিউ পেয়ে যাবে। আমি তোমাকে প্রমাণ করে দিব, এখান থেকে এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ। সো একটু মনোযোগ দিতে হবে, সবাইকে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, মজাও আছে, পড়ালেখাও আছে। কিতনা মজা? জিয়াদা মজা। পড়ালেখা কিতনা? জিয়াদা। আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকলে একটু কষ্ট করতেই হবে। সম্ভব, সম্ভব, একটু কষ্ট করো, সম্ভব। अगर किसी चीज को दिल में चाहो तो पूरे कायनात उसे तुमसे मिले ना की कोशिश लग जाती है। সো সচ্চা দিল দিয়ে চাইতে হবে। সো এবার আসো, পরমাণু গঠিত হয়েছে, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু গঠিত হয়ে গেল, এবং পরমাণু থেকে আরেকটা জিনিস তৈরি হবে, পরমাণুর গুচ্ছ তৈরি হবে। সো এর পরবর্তীতে যেটা হবে 3 লক্ষ বছর থেকে শুরু করে, আমরা একটু মুছতেছি, 3 লক্ষ বছর থেকে শুরু করে 100 বিলিয়ন বছর পর্যন্ত, 100 বিলিয়ন 100 কোটি বছর, তার মানে 1 বিলিয়ন বছর আর কি, 100 কোটি বছর পর্যন্ত, তার মানে 1 বিলিয়ন আর কি, এক কথায় 1 বিলিয়ন বছর পর্যন্ত কি হয়েছিল? 3 লক্ষ থেকে শুরু করে 1 বিলিয়ন পর্যন্ত কি হয়েছিল? 3 লক্ষ থেকে 1 বিলিয়ন পর্যন্ত যেটা হয়েছিল সেটা হচ্ছে পরমাণুর গুচ্ছ তৈরি হয়েছিল, পরমাণুর গুচ্ছ। এই পরমাণুর গুচ্ছকে বলা হচ্ছে মেঘ। এই মেঘকে বলা হচ্ছে নাক্ষত্রিক মেঘ। এই মেঘের নাম কি? নাক্ষত্রিক মেঘ, অথবা আরো সুন্দর করে বলা যায় নাক্ষত্রিক মেঘ, নাক্ষত্রিক মেঘ। তার মানে একটু ভালো করে খেয়াল করে, একটু ভালো করে খেয়াল করেন ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, একটু ভালো করে খেয়াল করেন না, ভালো করে খেয়াল করেন। পরমাণু তৈরি হয়েছিল 2 ঘন্টা থেকে 3 লক্ষ বছর ধরে, হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু তৈরি হয়েছিল। এর পরবর্তীতে হাইড্রোজেন এবং হিলিয়াম একলা একলা ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো না লাগতে তারা চিন্তা করলো চলো আমরা লেগে যাই। লেগে যাওয়ার পরে এর পরবর্তীতে দেখেন ভালো করে, হাইড্রোজেন এবং হিলিয়াম মিলে তারা গুচ্ছ তৈরি করা শুরু করলো। হাইড্রোজেন হিলিয়াম মিলে বললো আসো না একটু লাগি না, আসো না একটু লাগে। এই লাগতে এই যে লাগতে তারা পরমাণু গুচ্ছ বানাই ফেললো। আস্তাগফিরুল্লাহ পড়বেন না, নাউজুবিল্লাহ পড়বেন না। তাহলে পরমাণুর গুচ্ছ, এই পরমাণুর গুচ্ছটাকে বলা হচ্ছে মেঘ, ক্লাউড। কেন ক্লাউড বলছি? ক্লাউড শব্দের অর্থ কি? ক্লাউড শব্দের অর্থ হচ্ছে গুচ্ছ। তুমি দেখবে মেঘের মধ্যে H2O এর গুচ্ছ থাকে, এই যেটাকে বলছি ক্লাউড বা মেঘ। তো এই মেঘটা কার? এই মেঘটা হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়ামের। হাইড্রোজেন এবং হিলিয়াম গুচ্ছ আকারে মেঘ তৈরি করেছে। এই মেঘ থেকে পরবর্তীতে যেটা তৈরি হয় সেটার নাম নক্ষত্র।
এই মেঘ থেকে পরবর্তীতে যেটা তৈরি হয় সেটার নাম নক্ষত্র। কি তৈরি হয়? নক্ষত্র বা স্টার। তো এই মেঘের নাম হচ্ছে, এটা কিন্তু কি মেঘ নয়, সাধারণ মেঘ নয়। আবার মেঘ বললে তোমরা মনে করবে ওই বৃষ্টি হয় যে মেঘ, না না, বৃষ্টি হয় যে মেঘ না, ঠিক আছে? আবার মেঘ বলে তোমাদের মনে বাঁচবে মেঘ ও মিলনে। আহা, আজই রাতে মন চায়, না না, মন চাওয়ার দরকার নাই, আজই রাতে এই মেঘ ও মিলনের দরকার নাই। মেঘ বলতে এখানে বোঝাচ্ছে নক্ষত্র তৈরি হওয়ার মেঘ। এই নক্ষত্র তৈরি হওয়ার মেঘকে বলা হচ্ছে আন্তঃনাক্ষত্রিক মেঘ। আমি কেন এই ওয়ার্ডটা উচ্চারণ করলাম? কারণ আছে। আন্তঃনাক্ষত্রিক মেঘ এই ওয়ার্ডটা উচ্চারণ করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, আন্ত শব্দের অর্থ কি? আন্ত শব্দের অর্থ হচ্ছে ইন্টার। সবাই ভালো করে খেয়াল করো, আন্ত শব্দের অর্থ কি? আন্ত শব্দ অর্থ ইন্টার। নাক্ষত্র মানে নক্ষত্র শব্দ অর্থ হচ্ছে স্টেল বা স্টার। সো ইন্টার স্টেলার যারা দেখেছো, এই ইন্টার স্টেলার শব্দটার বাংলা হচ্ছে আন্তঃনাক্ষত্রিক মেঘ। এই কারণে আমি শুরুতেই ইন্টারস্টেলার মুভির কথা বলেছি। তার মানে ইন্টারস্টেলার এই ওয়ার্ডটা এসছে আন্তঃনাক্ষত্রিক মেঘ থেকে। তার মানে ইন্টারস্টেলার বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম মিলে যে মেঘ তৈরি করেছিল, যে পরমাণু গুচ্ছ তৈরি করেছিল, সেটাকে বলছি ইন্টারস্টেলার। এবং এখান থেকে পরবর্তীতে আমাদের স্টারগুলা তৈরি হয়েছে, সূর্য তৈরি হয়েছে, গ্যালাক্সি তৈরি হয়েছে। আজকে আমরা আমাদের যে পৃথিবী, এই পৃথিবীগুলা গঠিত হয়েছে এখান থেকে, ইন্টারস্টেলার থেকে। ইন্টারস্টেলার। সো এর পরবর্তীতে 100 কোটি বছরের পর থেকে আজ পর্যন্ত 2020 সাল পর্যন্ত আমাদের বর্তমানে এক্সপানশন হতে হতে চলছে আর কি। তো এই ছিল একদম বিগ ব্যাংয়ের শুরু থেকে 2020 সাল পর্যন্ত। আলহামদুলিল্লাহ। সো দেখি তোমাদের কি অবস্থা, একটু কমেন্টে জানাও না তুমি কেমন আছো, দেখি একটু করে দেখি কেমন আছো তোমরা। ওকে, ঠিক আছে, আশা করি তোমরা সেই। ওকে, ঠিক আছে, ওকে, আলহামদুলিল্লাহ। সো তোমরা মেনশন করো। এরপরে আরো একটা চমক আছে, চমক তোমাদের জন্য আজকে আরো চমক আছে। সো মেনশন করতে হবে, বেশি করে শেয়ার করতে হবে এবং সাথেই থাকতে হবে ডালের মজার নিচে। সো সাথে না থাকলে কিন্তু হবে না। সো চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু জানাচ্ছে, প্রীতম আমাদেরকে জানাচ্ছে যে আমার ক্লাস নাকি তার জোশ লাগছে। যাই হোক, তোমাকে থ্যাংক ইউ। এর পরবর্তীতে তাসনিম আমাকে জানাচ্ছে থ্যাঙ্কস ভাইয়া, 6 থেকে 7 বার মেনশন দেওয়ার পর সেই ক্লাসে এসে হাজির হয়েছে। এরপর আমাদেরকে সারা সালসাবিল তার খুলনা থেকে জানাচ্ছে অনুরোধের গান করার জন্য। না, আমি গান করব না, এখন নাচ হলে করতাম। যাই হোক, তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কমেন্ট পড়ছি। তোমরা কোন জায়গা থেকে কে জানাচ্ছ জানিও, আমি কমেন্ট পড়ছি। ওকে, ঠিক আছে, ওকে। যাই হোক, মকলেস এখনো জানাই নাই, আক্কাস এখনো আসে নাই। মকলেস, আক্কাস ওরা আসলে আরো ভালো লাগতো। তো এটা ছিল আমাদের মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস। তো মোটামুটি একটু করে তোমরা মাথায় রাখো, এটা কিন্তু পরীক্ষা আসবে, মহাবিশ্বের সৃষ্টির ইতিহাস, পাতিহাস। সো একবার বলে যাবো নাকি, একবার বলে দিই। সো সবাই ভালো করে খেয়াল করে একবার বলে দিই। 0 সেকেন্ড থেকে শুরু করে 10⁻43 সেকেন্ড পর্যন্ত এই ইন্টারভেলকে বলা হচ্ছে প্ল্যাঙ্ক টাইম। এবং এ সময়ে কি হয়েছিল উই ডোন্ট নো। পরবর্তীতে 10⁻43 থেকে শুরু করে 10⁻34 পর্যন্ত যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে কোয়ার্ক এবং লেফটন। সো পরবর্তীতে 10⁻34 থেকে 1 সেকেন্ড পর্যন্ত এই সময়কালে যেটা তৈরি হয়েছিল সেটাকে আমরা বলছি প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। পরবর্তীতে 1 সেকেন্ড থেকে সকিনা আসার ঠিক 1 ঘন্টা আগে, অর্থাৎ 2 ঘন্টা ধরে যেটা তৈরি হয়েছিল সেটার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরবর্তীতে প্রায় 3 লক্ষ বছর ধরে এই সিলসিলা জারি থাকে, আর এই সিলসিলা জারি থাকার বরকতে তৈরি হয়েছিল হাইড্রোজেন এবং হিলিয়াম পরমাণু। পরবর্তীতে 100 কোটি বছর ধরে, অর্থাৎ প্রায় 1 বছর ধরে শুধুমাত্র নক্ষত্র তৈরি হওয়ার কাজ চলে। এর পরবর্তীতে 2020 সালের 25 ডিসেম্বর পর্যন্ত মহাবিশ্ব নক্ষত্র তৈরি হওয়ার পরে আজ পর্যন্ত আমরা জীবনযাপন করছি। তো এই ছিল মহাবিশ্ব সৃষ্টির রহস্যের বিস্তারিত। বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। ওকে, এবার চলে আসো এরপরের টপিক্স যাব। এরপরের টপিক্স আরো মজার, খুবই মজার। কিতনা মজা, জিয়াদা মজা হে। এরপরের টপিকটা জিয়াদা মজা। সো ভালো করে খেয়াল করো। মহাবিশ্বের সৃষ্টির কাহিনী পড়েছি, এবার কিয়ামত নিয়ে পড়াশোনা করব। কিয়ামত কেমন হবে, দেখো কিয়ামত কেমন হবে সেটা দেখাই। কিয়ামত কেমন হবে সেটা বলি। কিয়ামত কেমন হবে সেটা বলার পরেই তোমাদেরকে বলে দিব আস্তিক এবং নাস্তিকের সেই প্রমাণটা, যে তুমি কিভাবে প্রমাণ করবা তুমি আস্তিক না নাস্তিক, বা আস্তিক নাস্তিকের বিষয়টা। ওকে, সো দেখো এখন আমরা কিয়ামত পড়বো। সো কিয়ামত, এটা হচ্ছে আমাদের ইসলামী পরিভাষায় কিয়ামত।
যেটাকে আমরা আমাদের জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলবো। সো এই যে থিওরিটা, সে কিয়ামত রিলেটেড যে থিওরি আছে জ্যোতির্বিজ্ঞানে, সেটা আমাদের বইয়ে আছে। সো সেই থিওরিটা আমি দিচ্ছি, ওকে, ভালো করে খেয়াল করো। এই যে একটা বিন্দু থেকে, একটা খুবই ছোট্ট একটা বিন্দু থেকে, হ্যাঁ, খুবই ছোট্ট একটা বিন্দু থেকে যে এটা আমার কি হচ্ছে, লার্জ হচ্ছে, এই যে বিস্ফোরণটা যে হলো, সো মহাবিস্ফোরণ। সো যে এই যে মহাবিস্ফোরণ, এই মহাবিস্ফোরণের ফলশ্রুতি আমাদের মহাবিশ্ব প্রসারণশীল বা সম্প্রসারণশীল, এক্সপানশন হচ্ছে, তাই না? সো এই ঘটনাকে আমরা বলেছি কি, বিগ ব্যাং বলেছি। এবং এই বিগ ব্যাং, এই ঘটনাটা কিন্তু আল্লাহ বলে নাই, এটা কিন্তু মানে জিনিসটা কি বলে না, মানে কি যে মানুষটা হঠাৎ করে মানুষ জানতে পারে নাই। এই বিগ ব্যাংটা কিন্তু মানুষ রিসার্চ করেছে, হার্বার টেলিস্কোপ দিয়ে দেখেছে, দেখতে 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 মানুষ কিন্তু পরবর্তীতে বিগ ব্যাং এই থিওরিটা এনেছে। সো যিনি প্রথম বিগ ব্যাং থিওরিটা দিয়েছেন তার নাম যদি না নিই তাহলে আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাব। যিনি প্রথম এত সুন্দর একটা থিওরি দিয়েছেন, বিগ ব্যাংয়ের এই থিওরিটা কিন্তু সত্য, হ্যাঁ, তোমরা জানো কোরআন দিয়ে এটা প্রমাণিত যে কোরআনও কিন্তু বিগ ব্যাংয়ের কথা বলা হয়েছে। সো এই বিগ ব্যাংয়ের মতো এত চমৎকার একটি থিওরি যিনি দিয়েছেন তার নাম যদি আমরা না নিই তাহলে আমরা বড় অকৃতজ্ঞ হয়ে যাব। এই বিগ ব্যাং থিওরিটা যিনি দিয়েছেন তোমরা সবাই এক বাক্যে জানো, এই বিগ ব্যাং থিওরিটা দিয়েছিলেন স্টিফেন হকিং। এবং ইউ আর অ্যাবসলিউটলি রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। বিগ ব্যাং থিওরি কিন্তু স্টিফেন হকিংস দেয় নাই। 370 জন ক্লাস করতেছে, সব বোকা, সবাই বলবে বিগ ব্যাং থিওরি দিচ্ছে স্টিফেন হকিং, কিন্তু না, এটা মেডিকেলে কয়বার আসছে জানো? এটা 2006 সাল থেকে, আমি গণেছিলাম 2006 সাল থেকে 2017 সালের মধ্যে এটা মেডিকেলে, এটা মনে হয় মেডিকেলে 8 বার আসছে। 2006 থেকে শুরু করে 17 সাল পর্যন্ত মেডিকেলে 8 বার আসছে, এটা সবাই ভুল করে আসে। তাহলে স্টিফেন হকিংস কিন্তু বিগ ব্যাং থিওরির প্রবক্তা না, বিগ ব্যাং থিওরি কিন্তু স্টিফেন হকিংস দেয় নাই, স্টিফেন হকিংস কিন্তু বিগ ব্যাংয়ের কথা বলে নাই, বিগ ব্যাং থিওরি কিন্তু স্টিফেন হকিংসের না। কিন্তু আমরা সবাই মনে করি বিগ ব্যাং থিওরি দিয়েছে স্টিফেন হকিংস। বিগ ব্যাং থিওরি যিনি দিয়েছেন ওনার নাম হচ্ছে জর্জ লেমার্ক, জর্জ লেমার্ক, অথবা জফলা দিয়েও লিখতে পারো তুমি, জর্জ লেমার্ক। ওকে, সো বিগ ব্যাং থিওরি কে দিয়েছে? বিগ ব্যাং থিওরি দিয়েছে জর্জ লেমার্ক। হ্যাঁ, জর্জ লেমার্ক কিন্তু বিগ ব্যাং থিওরিটা দিয়েছে। ওকে, আমি কি গুলাই ফেললাম নাকি? জর্জ লেমিটর একজন আছে, হ্যামিল্টন একজন আছে, লেমার্ক একজন আছে, আমার তো মনে হচ্ছে যে গুলাই ফেলছি। আচ্ছা, যাই হোক, এই ধরনের কেউ একজন দিয়েছে, তোমরা একটু বই থেকে শিওর হয়ে নিবে। ওকে, যাই হোক, তবে স্টিফেন হকিংস দেয়নি। সো স্টিফেন হকিংস হচ্ছে বিগ ব্যাং থিওরিকে সমর্থন জানিয়েছে, অর্থাৎ বিগ ব্যাং থিওরি তিনি মেনে নিয়েছে। তো এটা কোনো আসলে আলোচনার মতো বিষয় না, বিগ ব্যাং থিওরিকে তিনি সমর্থন জানিয়েছে স্টিফেন হকিংস। এই যে আমি বললাম বিগ ব্যাং থিওরিটা সত্য, তাহলে আমি সমর্থন জানালাম, তেমনি স্টিফেন হকিংসও বলছে হ্যাঁ এটা সত্য, সমর্থন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার নাম বলা হয় না, যে সাইম রহমান সমর্থন জানিয়েছে বলা হচ্ছে না, বলা হচ্ছে স্টিফেন হকিংস সমর্থন জানাচ্ছে। খাই দেখাস নি, কি আর করা। যাই হোক, তো স্টিফেন হকিংসকেও আমি ফলো করি একটা জায়গায়, জায়গাটা বলবো, স্টিফেন হকিংসকে আমার ভালো লাগে একটা জায়গায়। আমার মামা কিন্তু 21 বছর বয়সে অপারেশন সাকসেসফুল করে দিছে, বিয়ে শাদী করে। তো আমারও বর্তমান বয়স 21, তো ফলো করতে পারলে ভালো হবে আর কি। স্টিফেন হকিংসকে আইডল মানবেই একটা দিকে, ও 21 বছর বয়সে কাম সেরে ফেলছে, অপারেশন সাকসেসফুল। আমারও বয়স এখন 21, যদি কাজটা যদি সেরে ফেলতে পারতাম না, আরে। এখন সমস্যা তো হচ্ছে লাইভ ক্লাসটা আর আম্মু দেখতেছে না, আব্বু দেখতেছে না, দেখলে না বুঝতে আর কি। তো যাই হোক, এখন জর্জ লেমার্ক, যাই হোক আমরা বললাম, আমার ঠিক নামটা মনে নাই, যাই হোক তোমরা একটু দেখে নিবে এটা। ওকে, এর পরবর্তীতে এবার চলে আসো, তাহলে মহাবিস্ফোরণকে বিগ ব্যাং বলছি। সো এই ধরনের একটা ইনভার্স থিওরি আছে। এই যে এখন যদি আমি তোমাকে বলি বিগ ব্যাং এর একটা ইনভার্স থিওরি আছে, বিগ ব্যাংকে যদি তুমি ইনভার্স করে দাও 1/বিগ ব্যাং হবে। এই 1/বিগ ব্যাং মানে কি? অর্থাৎ 1/বিগ ব্যাং মানে হচ্ছে, বিগ ব্যাং শব্দের অর্থ যদি হয় মহাবিস্ফোরণ, সবকিছু যদি বিস্ফোরিত হয়ে স্তব্ধ হয়ে যায়, তাহলে 1/বিগ ব্যাং মানে কি হবে? 1/বিগ ব্যাং মানে হবে, তোমরা বলো তো, মহাবিস্ফোরণ হবে নাকি মহাসংকুচন হবে? মহাসংকুচন হবে। এই মহাসংকুচনের একটা থিওরি আছে, মহাসংকুচন, এটাকে বলা হচ্ছে মহাসংকুচন। এবং ইংলিশে বলা হচ্ছে মহা শব্দের অর্থ বিগ, আর সংকুচন শব্দের অর্থ হচ্ছে ক্রাঞ্চ। সো বিগ ক্রাঞ্চ বলা হচ্ছে এটাকে। সো ক্রাঞ্চি চিপস খাও না, ক্রাঞ্চি চিপস, ক্রাঞ্চ, বিগ ক্রাঞ্চ। সো 1/বিগ ব্যাং মানে হচ্ছে বিগ ক্রাঞ্চ, অর্থাৎ মহাসংকুচন, এটাকে বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ। এবং এটাই হচ্ছে আসলে কিয়ামত। যে আমরা বলি যে আমাদের কিয়ামতের বর্ণনা যখন আমরা শুনি, আমরা যখন বলি যে আমাদের কিয়ামতের বর্ণনা, সো কিয়ামতের বর্ণনাটা আসলে কেমন? আমরা কিন্তু আমাদের কোরআন হাদিসে বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলোতে কিন্তু এই কিয়ামতের বিষয়টা বা মহাপ্রলয়ের কথা বলেছে। সো মহাপ্রলয়ের বিষয়টা কেমন?
মহাপ্রলয় বিষয়টা হচ্ছে যে সব কিছু হঠাৎ করে সংকুচিত হয়ে যাবে, মানে বিস্ফোরিত হয়ে যাবে, পাহাড় উপর ওঠা শুরু করবে, কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, সব কিছু ধুলোর মতো হয়ে যাবে, মহা একটা সংকুচন ঘটবে, যে ব্যাপারটাই কম অনেকটা কাছাকাছি আর কি। সো আমাদের ধারণা করা হচ্ছে একটা রাবার থাকলে আমি ভালো দেখাতে পারতাম, আমার কাছে রাবার নেই এই মুহূর্তে। সো ধারণা করা হচ্ছে এই ব্যাপারটা এভাবে চিন্তা করো তোমরা যে হ্যাঁ কোনো সমস্যা ব্লার হচ্ছে, আর আমার কথাগুলো শোনো, সমস্যা নাই, ব্লার হলেও ব্যাপার না। তো ধারণা করা হচ্ছে যে আমাদের এই মহাবিশ্বটা একটা বিন্দু থেকে বিস্ফোরিত হয়েছে, বিস্ফোরিত হতে 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 সম্প্রসারিত হতে 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 এটা তার একেবারে স্থিতিস্থাপক সীমায় পৌঁছে যাবে, তার একদম লিমিটে চলে যাবে। একটা জিনিস প্রসারিত হতে 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 এটা একদম লিমিটে চলে যাবে, যখন একদম ম্যাক্সিমাম সম্প্রসারণ হয়ে যাবে, ম্যাক্সিমাম এক্সপানশন হয়ে যাবে, এরপর আর এক্সপানশন হতে পারবে না, আর সম্প্রসারিত হতে পারবে না, তখন এটা আবার সংকুচিত হওয়া শুরু করবে, ধুম করে সংকুচিত হওয়া শুরু করবে। তার মানে মহাসংকুচন ঘটবে কখন জানো? যখন মহাবিস্ফোরণটা তার লিমিটে চলে যাবে, অর্থাৎ ম্যাক্সিমাম লিমিটে চলে যাবে। বিস্ফোরিত হওয়ার পরে সম্প্রসারণ হতে হতে আমাদের এই পুরা মহাবিশ্ব সম্প্রসারণ হতে 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 একসময় ম্যাক্সিমাম হয়ে যাবে, তখন এটার সম্প্রসারণ হবে না, তখন এটা হঠাৎ করে মহাসংকুচন হবে। এই মহাসংকুচনকে বলছি বিগ ক্রাঞ্চ। সো 1/Big Bang মানে হচ্ছে বিগ ক্রাঞ্চ। এই ধরনের কোনো ফর্মুলা কিন্তু ফিজিক্সে নাই, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম 1/Big Bang মানে বিগ ক্রাঞ্চ, এটা মনে রাখার জন্য পরীক্ষায় আবার লিখে দিও না 1/Big Bang সমান বিগ ক্রাঞ্চ, এটা কিন্তু মনে রাখার জন্য বলেছি। বিগ ক্রাঞ্চের অপোজিট হচ্ছে 1/Big Bang, অর্থাৎ বিগ ক্রাঞ্চের অপোজিট হচ্ছে বিগ ব্যাং। বিগ ব্যাং বলতে মহাবিস্ফোরণ বোঝায়, আর বিগ ক্রাঞ্চ বলতে মহাসংকোচন বোঝায়। এখন এখানে দুইটা থিওরি আছে, কয়টা থিওরি আছে? দুইটা থিওরি আছে। সো সবাই একটু করে লিখে রাখো। প্ল্যাননেস চলে গিয়েছে? আচ্ছা, সো এরপরের টপিকটা আরো মজার, তোমরা একটু সাথেই থাকো। এরপর আমরা একটু নোয়াখালীতে যাব, এরপর একটু ফেনীতে যাব, ফেনী নোয়াখালীতে যাব একটু পরে। সো একটু করে সাথে থাকো, দেখো ভালো করে। এখানে দুইটা থিওরি আছে। একটা থিওরি হচ্ছে একদল লোক, মানে একদল বিশ্বাস করে, একদল বিলিভ করে, অন্তর দিয়ে বিশ্বাস করে যে আমাদের এই মহাবিশ্বটা প্রথমে মহাবিস্ফোরণ হবে, তারপরে মহাবিস্ফোরণের পরে মহাসংকোচন হবে, মহাসংকোচনের পরে শেষ হয়ে যাবে, এরপরে শেষ। ব্লারনেস এখনো ব্লার? আচ্ছা, তাহলে একটু গল্প করি। হ্যাঁ, ব্লার হলে একটু গল্প করি। নাচবো নাকি? একটু ড্যান্স দিব? না না না, ড্যান্স দেওয়া যাবে না, ড্যান্স দিলে সমস্যা আছে, ড্যান্স দিলে সমস্যা আছে। তো যাই হোক, আমাদের তো প্রায় অনেকগুলো লাইভ ক্লাস হলো, তোমাদের মোটামুটি অনেকদিন দেখা সাক্ষাৎ হলো, তোমাদের সাথে অনেকটা পরিচিত হয়ে গেলাম। আমরা মোটামুটি এখন 8000-এর একটা পরিবার আমাদের গ্রুপ। মাত্র আমরা লাইভ ক্লাস শুরু করেছি 11 তারিখ, আর আজকে হচ্ছে 25 তারিখ। মাত্র 14 দিনের মাথায় 8000 নতুন মানুষকে আমরা পেয়েছি। একদম আমাদের গ্রুপটা কিন্তু তোমাদের জন্যই খোলা ছিল, ফ্রি হিসাবে SSC 21। মাত্র আমরা 11 তারিখ গ্রুপটা খুলেছি। 11 তারিখ গ্রুপ খোলার পর মাত্র 14 দিনের মাথায় 8000 পরিবার সদস্য আমরা, এবং প্রত্যেকে SSC 21 এই গ্রুপে। সেটা আমার জন্য একটা সত্যি আল্লাহর কাছে শুকরিয়া করার মতো বিষয়, মানে অনেক বেশি শুকরিয়া করার মতো একটা বিষয় আর কি। সো তোমাদের আমি জানি না কেমন সার্ভিস দিতে পেরেছি আমরা। ফ্রি সেবা, আমরা প্রথমেই বলেছি আমরা সেবা দিব, তাই নাম ছিল ফ্রি সেবা। আমরা কোনো কোচিং সেন্টারের মতো নয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মতো নয়, সেবা দিব বলেছিলাম। সেবা আমরা জানি না কতটুকু সেবা দিতে পেরেছি, যাই হোক চেষ্টা করেছি সেবা দেওয়ার, আরও দিয়ে যাব কিছুদিন ফ্রি সেবা। সো ক্লিয়ার হয়েছে? দেখো তো এখানে দেখলে বুঝতে পারবে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, মোটামুটি শুরু করতে পারি। ওকে, আমি তাও লিখে রাখছি যে একটু পর ক্লিয়ার হয়ে গেলে আমাকে বলিও। সো আরেক দল, হ্যাঁ আরেকটা দল আছে এখানে, আরেক দল বিশ্বাস করবে, যেটা আরেক দল বিলিভ করে এই মহাবিস্ফোরণ হবে, মহাবিস্ফোরণের পরে আবার মহাসংকোচন হবে, মহাসংকোচনের পরে আবার মহাবিস্ফোরণ হবে। ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো বাবু, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো বাবু। ক্লিয়ার হয়েছে? একটু করে আমাকে জানাও ক্লিয়ার হয়েছে কিনা। আশা করি ক্লিয়ার হওয়ার কথা, ক্লিয়ার হয়েছে মনে হয়। হাই, তোমাদের কি অবস্থা? ওহো, ব্লার ব্রো না, আরো বেশি ব্লার হয়ে গেছে না? ও নো বেবি।
আচ্ছা যাই হোক, তাহলে তোমাদেরকে ওই ইয়েটা বলি, তোমরা ওই যে বললাম আস্তিক এবং নাস্তিকের বিষয়টা বলে ফেলি, যতক্ষণ ক্লিয়ার হয়নি ততক্ষণ, তাহলে আমাকে পরবর্তীতে ক্লিয়ার হলে এটা পড়ায় ফেলতে পারবো। সো আমাদের কিন্তু প্রায় শেষ দিকে চলে এসেছে, আমাদের আর বেশি নাই, আর মাত্র 2টা ফর্মুলা আছে, এই চ্যাপ্টার থেকে 2টা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দিয়ে শেষ করে দিব। সো আস্তিক এবং নাস্তিকের ব্যাপারটা বলি। হ্যাঁ, রেডি তো সবাই শোনার জন্য? রেডি তো আস্তিক এবং নাস্তিকের ব্যাপারটা? রেডি? ঠিক আছে, ওকে, তাহলে আস্তিক এবং নাস্তিকের ব্যাপারটা শোনা আর কি। যে উদাহরণটা এভাবে দেওয়া যায়, আস্তিক এবং নাস্তিকের যে উদাহরণটা, সেটা ব্যাপারটা এভাবে বলা যায় যে তোমরা সবাই মোটামুটি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের না হলে ফিজিক্স ক্লাস করার কথা না, এবং তোমরা সবাই মোটামুটি সি প্রোগ্রামিং করেছো। তোমাদের আইসিটি বইয়ের 5 নাম্বার চ্যাপ্টার হচ্ছে সি প্রোগ্রামিং। সো আমরা যখন সি প্রোগ্রামিং করি, সি প্রোগ্রামিং কোড যখন আমরা লিখি, তোমরা দেখেছো যে ইনক্লুড, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তারপর ইন মেইন, প্রিন্টএফ, স্ক্যানএফ দিয়ে আমরা কিছু কোড লিখি, সি প্রোগ্রামিংয়ের কোড। আমরা অনেকেই সি প্রোগ্রামিংয়ের কোড লিখেছি। এখন আমরা মনে করো 2টা সংখ্যাকে আমরা কি করতে চাচ্ছি, যোগ করতে চাচ্ছি। সো 2টা সংখ্যা আমি এডিশন করব, যোগ করব, অ্যাড করব। সো 2টা সংখ্যাকে যখন আমরা যোগ করতে চাই, তখন একটা জিনিস ভালো করে খেয়াল করো, 2টা সংখ্যা যোগ করার জন্য আমরা একটা কোড লিখি, আমরা একটা প্রোগ্রাম লিখি, রাইট? সো 2টা সংখ্যা যোগ করার জন্য আমরা একটা প্রোগ্রামিং লিখি। প্রোগ্রাম লেখার পরে আমরা যখন সেটাকে রান করি, তখন আমরা 2টা সংখ্যার যোগফল দেখতে পাই। এখানে যারা ক্লাস করছো, তোমরা প্রত্যেকে এই বিষয়টার সাথে পরিচিত। আমি যখন কোনো একটা কোড লিখি, কোড লেখার পরে আমরা যখন রান করতে যাই, তখন আমরা ওই ফলাফলটা পাই। কিন্তু আমি যখন জিজ্ঞেস করব ওই কোডকে, ওই প্রিন্টএফকে জিজ্ঞেস করবো, আমি স্ক্যানএফকে আমি জিজ্ঞেস করব, হে প্রিন্টএফ, হে স্ক্যানএফ, তোমার প্রভুকে, তোমাকে কে লিখেছে? আমি যখন ওই পুরো কোডকে, যে কোডটা আমি লিখেছি যোগ করার কোড, ওই সি প্রোগ্রামিং কোডকে আমি জিজ্ঞেস করব, হে সি প্রোগ্রামিং কোড, তোমাকে লিখেছে কে? তোমার প্রভুকে, তোমাকে লিখেছে কে? ওই কোডের পক্ষে বলা সম্ভব নয় তাকে কে লিখেছে, ওই কোডের পক্ষে আন্দাজ করা সম্ভব নয় ওই কোডটা কে লিখেছে, ওই কোডের পক্ষে কোনো মতেই বোঝা সম্ভব নয় ওই কোডটা যিনি লিখেছে তার অবস্থাটা কেমন, সে কত বড়, সে দেখতে কেমন, সে তার গায়ের বর্ণ কি, সে থাকে কোথায়, এই জিনিসগুলা ওই কোডের পক্ষে বোঝা সম্ভব না, ওই প্রিন্টএফের পক্ষে, স্ক্যানএফের পক্ষে, কোডের পক্ষে বোঝা সম্ভব না। শুধুমাত্র আমরা কোড লিখে দিয়েছি, আমরা যেভাবে কোড লিখেছি সে সেভাবেই কাজ করবে, যেভাবে তাকে লিখে দেওয়া হয়েছে এর বাইরে সে কাজ করতে পারে না, সেভাবেই তাকে কাজ করতে হবে। সো কোডের পক্ষে যেমন বোঝা সম্ভব না যে ওই কোড কে লিখেছে। একটা এক্সাম্পল গেল, একটু মাথায় রাখো, কোডের পক্ষে যেমন বোঝা সম্ভব না যে ওই কোড কে লিখেছে, একটা এক্সাম্পল গেল, একটু মাথায় রাখো এটা। আরেকটা এক্সাম্পল, যখন আমরা ভিডিও গেম খেলি, ওইটা আমি বারবার ভুলে যাই, আমি যদিও গেম খেলি না, অ্যাজ এ রেজাল্ট আমি বারবার ওটা ভুলে যাই যে এটাকে কি বলে, তোমরা একটু মনে করে দাও তো, এটা আমি বারবার ভুলে যাই এই জিনিসটাকে, মনে আসে আবার চলে যায়। ভিডিও গেম যখন আমরা খেলি আর কি, কমেন্ট থেকে আমি একটু জানি তো এটাকে কি বলে, ভিডিও গেম খেলার সময় এটাকে কি বলে, বারবার ভুলে যায় কেন, এটা কি বলে এটাকে? আচ্ছা যাই হোক, তো জয়স্টিকে মনে পড়ছে, আমি আসলে গেম খেলি না, সো দ্যাট ইজ ওয়াই এই জিনিসটা ভুলে যাই। সো জয়স্টিকের কথা বলছিলাম। সো আমরা যখন জয়স্টিক দিয়ে গেম খেলছি, মানে ফিফা খেলছি, সো ফুটবল খেলতেছি, ফিফা খেলতেছি, সো ফিফা খেলার সময় জয়স্টিক দিয়ে আমি খেলতেছি। এখন যদি যে খেলতেছে ওই প্লেয়ারকে জিজ্ঞেস করা হয়, যে প্লেয়ার খেলছে ওই প্লেয়ারকে যদি জিজ্ঞেস করা হয়, হে প্লেয়ার তুমি দৌড়াচ্ছ, তোমাকে দৌড়ানোর জন্য নির্দেশ দিয়েছে কে, তোমাকে কে দৌড়াচ্ছে, তোমাকে গোল দিতে কে বলেছে, ওই প্লেয়ারের পক্ষে বলা সম্ভব না তাকে কে নির্দেশ দিয়েছে। ওই যে ভিডিও গেমের ভিতরে, তোমার মোবাইলের ভিতরে, তোমার পিসির ভিতরে, তোমার ল্যাপটপের ভিতরে, তোমার স্ক্রিনের ভিতরে যে প্লেয়ারটা বল নিয়ে গোল দিচ্ছে, যে প্লেয়ারটা খেলছে, ওই প্লেয়ারের পক্ষে বলা সম্ভব না জয়স্টিক কে হাতে ধরেছে, কে তাকে ড্রাইভ করছে, কে তাকে কন্ট্রোল করছে, সে কেমন, সে কোথায়, সে কত বড়, এই জিনিসটা তার পক্ষে বোঝা সম্ভব না, নাকি সম্ভব? তোমরাই বলো। তাহলে দুটো উদাহরণ তোমাদেরকে, ছোট্ট দুটো উদাহরণ দিয়েছি। একটা হচ্ছে কোডিনের পক্ষে বলা সম্ভব না যে তার কোডটা লিখেছে কে, ও কেমন, ও দেখতে কত বড়। তেমনিভাবে জয়স্টিকের মাধ্যমে যে প্লেয়ারকে কন্ট্রোল করছো ওই প্লেয়ারের পক্ষে বলা সম্ভব না, ওই প্লেয়ারের পক্ষে বলা সম্ভব না যে ওকে যে কন্ট্রোল করছে সে কেমন। আমাদের লাইফটা নাথিং বাট এ ভিডিও গেম, আওয়ার লাইফ ইজ নাথিং বাট এ কোড। আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ আমাদেরকে যেটা করেছেন সেটা হচ্ছে একটা প্রোগ্রাম করে দিয়েছেন, আমাদেরকে একটা প্রোগ্রাম করে দিয়েছেন, আমরা জাস্ট একটা কোড, আমরা আর কিছু না। হোয়াট ইজ হিউম্যান লাইফ? হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ ভিডিও অ্যান্ড নাথিং বাট এ কোড, একটা কোড ছাড়া আর কিছুই না, আমরা একটা কোড।
এই কোডের মধ্যে আমাদেরকে যে বলে দিছে যে এই মুহূর্তে সায়েম 10টা বাজে সায়েম নামক একটা ছেলে, বাংলাদেশের সায়েম নামক একটা ছেলে, সে ক্লাস নিবে, একটা লাইভ ক্লাস নিবে। এটা কোডের মধ্যে বলা ছিল। সো কোডের মধ্যে যেভাবে বলা ছিল সেভাবেই আমরা করি। সো আমাদের কোডটা কে লিখেছেন? এই যে আমরা যে কন্ট্রোল করছে, আমাকে কন্ট্রোল করছে আমি কি করব না করব, কত বড় হবে, কোথায় জন্মগ্রহণ করব, কখন মারা যাব, সব কিছুকে কন্ট্রোল করছে কে? প্রোগ্রামার যে কোডটা লিখেছে, আমার কোড যে লিখে দিয়েছে, তিনি কন্ট্রোল করছে। আমি প্রিন্ট অ্যাপ, আমি স্ক্যান অ্যাপ, আমার পক্ষে বলা সম্ভব না আমার কোডকে লিখেছে তিনি কেমন। সো অ্যাজ এ রেজাল্ট আমি কখনো বুঝতে পারবো না আল্লাহ কেমন, আমার পারসেপশনে সেটা ধরবে না। আল্লাহ কোথায়, আমার পারসেপশনে সেটা ধরবে না। আল্লাহ কত বড়, আমার পারসেপশনে সেটা ধরবে না। আল্লাহ আছে কি নাই, আমার পারসেপশনে সেটা ধরবে না। আমি তাকে দেখি কি দেখি না, আমার পারসেপশনে সেটা ধরবে না। কারণ আমি জাস্ট একটা কোড, আর তিনি হচ্ছে প্রোগ্রামার। আমাদের প্রভু হচ্ছে একটা প্রোগ্রামার, এবং প্রভু আমাদেরকে যতটুকু কোড করে দিয়েছে আমরা তার বাইরে যেতে পারি না। আমাদের পক্ষে এটা ধরা সম্ভব না। এ কথার অর্থ তিনি নেই এটা না। নাস্তিকরা মনে করে যেটা, সেটা হচ্ছে তিনি নেই। তারা মনে করে, তারা বিভিন্ন যুক্তিতে তো লাভ নাই ভাই। যুক্তি দিয়ে লাভ কি? তুমি তো একটা প্রিন্ট অ্যাপ মিয়া, তুমি আবার যুক্ত দিতে আসো। তুমি তো মিয়া একটা স্ক্যানার, তুমি একটা কোড, যা একটা কোডের অংশ। তুমি এখন যুক্তি দিয়ে লাভ কি? তুমি কি আর প্রোগ্রামারকে দেখতে পাবে না। সেটাই হচ্ছে কথা। যদি তোমার ক্ষমতা থাকতো, তুমি যদি প্রোগ্রামারকে দেখতে পাইতে, তাহলে তুমি একটা কাজ করো না, তুমি তোমার মৃত্যুটাকে পিছাই দাও। তোমার মনে করো মৃত্যু লেখা আছে আগামীকাল, তুমি চাইলে পরশুদিন তোমার মৃত্যু নিয়ে আসো। তো তুমি তো তাহলে কোড চেঞ্জ করে দিলে। তোমার কোডের মধ্যে লেখা আছে যে তুমি আগামীকালকে মারা যাবে। তো তুমি যদি নিজেই সব করতে পারো, তাহলে একটা কাজ করো না, তুমি তোমার কোড চেঞ্জ করে তুমি লিখে যাও আমি পরশুদিন মারা যাব। এই কাজটা করো তো, পারবে না। তার মানে তুমি তোমার কোড চেঞ্জ করতে পারছো না। তার মানে তোমার কোডের কন্ট্রোলার আরেকজন প্রোগ্রামার। সেই হচ্ছে কথা আর কি। এটা আমার বিলিফ, আমি জানি না তোমাদের বিলিফ কি। যাই হোক, ক্লিয়ার হয়েছে? ওকে, শেষ করে দিই, একটু করে শেষ করে দেবো, বেশি না। সো দেখো, একদল বিলিভার্স তারা মনে করে প্রথমে বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাংয়ের পরে মহাবিস্ফোরণ, বিগ ব্যাং হয়েছে, বিগ ব্যাংয়ের পরে এর পরবর্তীতে বিগ ক্রাঞ্চ হবে, বিগ ব্যাংয়ের পরে একটু আগে বলেছি বিগ ক্রাঞ্চ হবে। ওকে, সো এরপরে শেষ হয়ে যাবে। একদল মনে করে এরপরে শেষ, অর্থাৎ একবার বিগ ব্যাং হবে ফার্স্ট টাইম, তারপরে বিগ ব্যাং অলরেডি হয়ে গিয়েছে, এরপর একটা বিগ ক্রাঞ্চ হবে, তারপর শেষ হয়ে যাবে। অর্থাৎ এরপর আর কিছুই হবে না, একবার বিগ ব্যাং হবে, তারপর বিগ ক্রাঞ্চ হয়ে শেষ হয়ে যাবে। তাহলে একদল বিলিভার্স কি মনে করে, একদল অ্যাস্ট্রোনমি মানে যারা অ্যাস্ট্রোনমি আছে তারা কি মনে করে, তারা মনে করে যে মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং হয়েছে, এরপর বিগ ক্রাঞ্চ হওয়ার পরে শেষ হয়ে যাবে। আর আরেক দল বিলিভার্স আছে, আরেক দল বিলিভার্স মনে করে যে প্রথমে মহাবিস্ফোরণ হবে, তারপরে মহাসংকোচন হবে, এরপর মহাসংকোচন হওয়ার পর সেটা আবার একটা বিন্দুতে চলে আসবে, বিন্দুতে আসার পর সেটা আবার বিস্ফোরিত হবে, আবার মহাবিস্ফোরণ হবে, আবার মহাসংকোচন 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 হবে। এভাবে করে সিলসিলা জালি থাকবে। এখানে গুল্লা দিয়েছি, এটা চলতে থাকবে, পর্যায়ক্রমে চলতে থাকবে। এই যে পর্যায়ক্রমে যেটা চলতে থাকবে, এরকম একটা বিলিভার্স আছে, এরকম একটা থিওরি আছে, মহাবিস্ফোরণ এবং মহাসংকোচন পর্যায়ক্রমে চলতে থাকবে। আরেক দল বিশ্বাস করে মহাবিস্ফোরণের পর মহাসংকোচন হবে, এরপর শেষ হয়ে যাবে, আর কিছু চলবে না। তো এটা কেন পড়ালাম? এটা পড়ালাম কারণ প্রত্যেক বছর মেডিকেল এমসিকিউ আসে, মহাবিস্ফোরণ এবং মহাসংকোচনের পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে। এই যে মহাবিস্ফোরণ হবে, তারপর মহাসংকোচন হবে, আবার মহাবিস্ফোরণ হবে, আবার মহাসংকোচন হবে, এই পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হয় পালসার থিওরি। এই থিওরির নাম হচ্ছে পালসার থিওরি। তোমাদের পরীক্ষায় আসবে হোয়াট ইজ পালসার থিওরি। পালসার থিওরি কি? পালসার থিওরি হচ্ছে মহাবিস্ফোরণ এবং মহাসংকোচনের পর্যায়ক্রমিক আবর্তনের থিওরি। যে থিওরি বলে মহাবিস্ফোরণ হবে, এরপর মহাসংকোচন হবে, আবার মহাবিস্ফোরণ হবে, ওই থিওরিকে বলা হচ্ছে পালসার থিওরি। কি থিওরি? পালসার থিওরি। পালসার একটা বাইকের নাম, এই বাইকের থিওরি পালসার থিওরি। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, আর যেটা আছে সেটা নর্মাল, সেটার কোনো নাম নেই। মহাবিস্ফোরণ, তারপর মহাসংকোচন, তারপর শেষ, এটার কোনো নাম নেই। ওকে, আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা জাস্ট এখন আর দুইটা জিনিস পড়াবো, তারপর শেষ করে দেবো, দুইটা সূত্র পড়াবো। এবার আসো ঢাকা বোর্ডের প্রশ্ন পড়াচ্ছি, এক কথায় ঢাকা বোর্ডের প্রশ্ন। এখন তোমাদেরকে ঢাকা বোর্ডের একটা প্রশ্ন আসছিল জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টার থেকে, ঢাকা বোর্ডের ওই প্রশ্নটা সলভ দিয়ে শেষ করে দিব। তোমাদের যদি নসিব ভালো থাকে, তোমাদের নসিবে যদি থাকে, তাহলে ঢাকা বোর্ডের ওই প্রশ্ন আবার আসবে। সরি, ঢাকা বোর্ড না, আমি একটু ভুল করেছি, আমি মাপ চেয়ে নিচ্ছি। ঢাকা বোর্ড না, 2018 সালে প্রত্যেকটা বোর্ড সেম প্রশ্ন করেছে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, সবগুলো বোর্ড সেম প্রশ্ন করেছে। সো এই প্রশ্নটা সব বোর্ডে এসেছিল।
সো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। 2018 সালে সব বোর্ড একই প্রশ্ন করেছে, সো এই প্রশ্নটা সব বোর্ডে এসেছিল। এই প্রশ্নের আলোকে আমি দুইটার কনসেপ্ট ক্লিয়ার করে ক্লাসটা শেষ করে দিব। সো ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। সো খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্ল্যাক হোল নিয়ে পড়াবো, একটা হচ্ছে ব্ল্যাক হোল নিয়ে বলবো, আর একটা হচ্ছে হাবল নিয়ে বলবো। ব্লার হচ্ছে না? হ্যাঁ রে, আজকের ক্লাসটা বারবার ব্লার হলে তো সমস্যা। এহে দুঃখ, আর কি দুঃখ। তোমায় দিলাম এক উজ্জ্বল রুমাল, ফিরে যাও বাড়ি, আজ থেকে তোমার সাথে আমার আরই। দুঃখ ভরা কবিতা, হোক ভুল হোক মিথ্যে প্রভূত, অভিলাষী মন চন্দ্রে না পাক, জ্যোৎস্নায় পাক একটুখানি ঠাই, কিছুটা তো চাই। তো যাই হোক, আমি লিখে রাখছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্রশ্নটা আমি লিখে রাখছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমরা এক বোর্ড দিয়েই শেষ করে দিব। দুইটা কনসেপ্ট তোমাদেরকে পড়াবো খুবই মনোযোগ সহকারে। সো দুইটা কনসেপ্ট তোমাদেরকে পড়াবো। ব্লার হলে তো আমার আসলে মাথাটাই খারাপ হয়ে যায়। ক্লিয়ার না? ওকে, ভালো করে খেয়াল করো, খুবই ভালো করে খেয়াল করো। তোমাদেরকে মজার কিছু জিনিস দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। ওকে, তো আমাদের মনে করো এটা হচ্ছে পৃথিবী, আর্থ। এরপর আর্থ কোথায় আছে? আর্থ হচ্ছে আমাদের এই গ্যালাক্সিতে আছে, বা একটা স্টারের মধ্যে আছে, স্টার। সো পাশে আরেকটা স্টার আছে, অ্যান্ড্রোমিডা, পাশের স্টার। সো একটা স্টার থেকে আরেকটা স্টার দূরে সরে যাচ্ছে। আমরা জানি যে এই মহাবিশ্বের সবকিছু একজন থেকে আরেকজন দূরে সরে যাচ্ছে। সো একটা স্টার থেকে আরেকটা স্টার দূরে সরে যাচ্ছে, এবং কত বেগে সরে যাচ্ছে? বি বেগে সরে যাচ্ছে। তাহলে বি বেগে একটা স্টার থেকে আরেকটা স্টার দূরে সরে যাচ্ছে। এই বি বেগে একটা স্টার থেকে আরেকটা স্টার দূরে সরে যাওয়াকে আমরা আমাদের জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলি, এটাকে আমরা বলি অপসারণ বেগ। এটার নাম হচ্ছে অপসারণ বেগ। এটাকে ইংলিশে বলা হচ্ছে, এটাকে আমরা বলছি সরে যাওয়ার বেগটা, মানে এটা যে সরে যাচ্ছে এই বেগটাকে ডেভিয়েশন ভেলোসিটি, অপসারণ বেগ। যে বিচ্যুত হয়ে যাচ্ছে, ডেভিয়েশন হয়ে যাচ্ছে, সেই ডেভিয়েশন ভেলোসিটি, অপসারণ বেগ বলছি এটাকে। সো একটা স্টার থেকে আরেকটা স্টার যে সরে যাচ্ছে সেটাকে আমরা বলছি ডেভিয়েশন বেগ। ক্লোজ আপ বলে কাছে এসো, আর এখন স্টাররা বলে দূরে চলে যাও। এটা হচ্ছে বি বেগে যাচ্ছে, অপসারণ বেগ, ডেভিয়েশন ভেলোসিটি। হ্যাঁ, আচ্ছা। তো এডউইন হাবেল, এটা হচ্ছে কে? কার নাম বললাম? এডউইন হাবেল বললাম। কার নাম বললাম? এডউইন হাবেল। হাবলো না, আবার এখানে ও লাগাই দিও না, ও নাই কিন্তু, এডউইন হাবল। এডউইন হাবল বলেছেন কি জানো? এডউইন হাবল বলছে একটা স্টার থেকে আরেকটা স্টারের যে ডিস্টেন্স, সে ডিস্টেন্সকে ডি বলেছে এই ডিস্টেন্স যত বেশি হবে এই বেগের মানটা তত বেশি হবে। অর্থাৎ একটা স্টার থেকে আরেকটা স্টার যত দূরে থাকবে সে স্টার তত তাড়াতাড়ি সরে যাবে। অর্থাৎ যার কাছ থেকে যে যত দূরে আছে সে তত বেশি বেগে সরে যাবে। অর্থাৎ প্রথমত এরা কাছে ছিল, ফলে আস্তে আস্তে যাচ্ছিল। এরা যখন দূরে যাওয়া শুরু করবে তখন এটা আরো স্পিডে যাওয়া শুরু করবে। এটা যখন আরো দূরে যাওয়া শুরু করবে তখন এটা আরো স্পিডে সরে যাওয়া শুরু করবে। অর্থাৎ তারা যখন কাছাকাছি থাকে তখন তারা আস্তে আস্তে সরে যায়, তারা যখন দূরে যায় তখন তারা জুড়ে সরে যায়। তার মানে আমার ডিস্টেন্সটা যত বেশি হবে আমার সরে যাওয়ার বেগটা তত বেশি হবে। এটা হচ্ছে এডউইন হাবল বলেছে, এবং এই ফর্মুলাকে বলা হচ্ছে হাবলের ফর্মুলা, হাবলের সূত্র। সো হাবলের সূত্র কি? হাবলের সূত্র হচ্ছে, ভালো করে খেয়াল করো সবাই, হাবলের সূত্র হাবল বলেছে সরে যাওয়া বেগটা, অপসারণ বেগটা ডিস্টেন্সের সমানুপাতিক। তার মানে এই ভিট হচ্ছে অপসারণ বেগ সমানুপাতিক ডিস্টেন্স। সমানুপাতিক তুলে দিতে হবে সমানুপাতিক ধ্রুবক, এটাকে এইচ বলা হয়। সমানুপাতিক ধ্রুবককে এইচ মানে হাবল। ও ভাইয়া বলো না ভাইয়া, কি বলবো? দেখো না, তোমরা লাইভ ক্লাস যে করো, লাইভ ক্লাসের ভিডিওগুলো কিন্তু 360p-তে দেওয়া হয়, 360 পিক্সেলে। সো তোমরা যে এখন দেখছো এটা 360 পিক্সেলে, কারণ 360 পিক্সেলের উপরে দিতে গেলে আমার লাইভ ক্লাস ফুল ব্লার হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে স্ট্রিম স্পিড এত ভালো না। আমি যদি একদম হাই কোয়ালিটির স্ট্রিম করতে চাই আমাকে মনে হয় মাসে 10,000 টাকা দিতে হবে ওয়াইফাইয়ের পিছনে, যেটা সম্ভব না। সো তোমরা আমার ভিডিও দেখছো 360 পিক্সেলে, কিন্তু রেকর্ড ভিডিও যেগুলো দেওয়া হবে, পেইড কোর্স যদি খুলি, বা যারা আগে পেইড কোর্সে পড়তো তারা নিশ্চয় জানে যে আমার লাইভ ক্লাসের ভিডিও কোয়ালিটি 360-এ হলো, আমার মেইন ক্লাসের ভিডিও কোয়ালিটি হচ্ছে 4K। অর্থাৎ তুমি ক্যান ইউ ইমাজিন, আমি যে রেকর্ড ভিডিওগুলো দিই ওই রেকর্ড ভিডিওর কোয়ালিটি হচ্ছে 4K অথবা 1080p। আর এখন তোমরা লাইভ ক্লাস করছো 360p-তে। কোথায় আকাশ আর কোথায় পাতাল!
সো এই কথা কেন বললাম জানো? এই কথা বললাম যদি তোমরা ভবিষ্যতে কখনো পেড কোর্সে ভর্তি হও আমার, তোমরা কিন্তু আমার মেইন ক্লাসগুলো করবে 1080p-তে অস্থির কোয়ালিটি, এইচডি কোয়ালিটি। কেন আমার ভিডিও এইচডি কোয়ালিটি বললাম জানো? আমার ভিডিও কিন্তু একেবারে অস্থির এইচডি কোয়ালিটি। তার কারণ হচ্ছে দেখো না, বি ফর ভিডিও সমান এইচডি কোয়ালিটি। ভিডিও হচ্ছে কেমন, আমার ভিডিও কেমন, এইচডি কোয়ালিটির আমার ভিডিও। সেটা মনে রাখার শর্টকাট হচ্ছে হাবলের ফর্মুলা। যদি কেউ মনে রাখতে চাও, মনে রাখার শর্টকাট হচ্ছে ভিডিও সমান এইচডি কোয়ালিটি, অর্থাৎ আমার ভিডিওগুলো এইচডি কোয়ালিটির হয়, তাহলে বি সমান এইচডি কোয়ালিটি। এই যে বি ফর ভিডিও এইচডি, বি হচ্ছে অপসারণ বেগ আর এইচডি। ওকে, সো এটা হচ্ছে কথা। মনে পেও না ব্যথা, যদি তুমি মনে ব্যথা পাও আমিও ব্যথা পাবো। তো এটা হচ্ছে আমাদের এডউইন হাবলের ফর্মুলা। সো এখান থেকে আমাদের গত বছর ঢাকা বোর্ডের প্রশ্ন, অল বোর্ডের প্রশ্ন আসছে। তোমরা একটু তোমাদের টেস্ট পেপার খুলে দেখবা, তোমাদের টেস্ট পেপারে 2018 সালে এখান থেকে প্রশ্ন এসেছে। 2018 সালে অল বোর্ডে এখান থেকে প্রশ্ন এসেছে এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলা দিয়ে প্রশ্ন এসেছে। তোমাকে অপসারণ বেগের মানটা দেওয়া ছিল, হাবলের মানটা দেওয়া ছিল, ডিস্টেন্স বের করতে বলেছে। অনেক সময় ডিস্টেন্স দেওয়া থাকবে। মনে করো ফর এক্সাম্পল দুইটা নক্ষত্রের মাঝের ডিস্টেন্স হচ্ছে মনে করো 2 মেগাপারসেক। এর পরবর্তীতে হাবলের মান দিয়ে দিল যে 72, এরপর হাবলের মান দিয়ে দিল 72 সেকেন্ড ইনভার্স, কিছু একটা দিয়ে দিল আর কি হাবলের মান। এর পরবর্তীতে ভি বের করতে বলেছে, তাহলে মান বসিয়ে দিবে, বের করতে পারবে। তো এখানে একক নিয়ে একটু ঝামেলা হয়, আমি এককটা ক্লিয়ার করে দিচ্ছি। সো একক নিয়ে যাদের ঝামেলা হয় এককটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা কি হাবলের সূত্র বুঝতে পেরেছি? তাহলে সবাই হেডিং দাও তো, এই কনসেপ্টের হেডিং হবে হাবলের সূত্র। তাহলে আমরা সবাইকে হাবলের সূত্র বুঝতে পেরেছি? হাবলের সূত্র, এটা হচ্ছে হাবলের সূত্র, আমাদের বই আছে জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারে। হাবলের সূত্র, একটি স্টার থেকে আরেকটি স্টার যত দূরে থাকবে সে তত তাড়াতাড়ি অপসারিত হবে, সরে যাবে, তাহলে বি সমান এইচডি। তো তোমাদের এখানে একক নিয়ে একটু ঝামেলা হবে, কাজে আমি একটু এককগুলা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা আজকে 4টা একক সম্পর্কে জানবো। কয়টা একক? 4টা একক। একটা মানুষ কয়টা বিয়ে করতে পারে? 4টা বিয়ে করতে পারে। একটা মানুষ কয়টা বিয়ে করতে পারে? 4টা বিয়ে করতে পারে। আমাদের ইচ্ছা কয়টা? 4টা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইচ্ছা কয়টা? 4টা। এখন আমরা তোমাদেরকে 4টা একক দেখাবো, দেখো ভালো করে। এটা হচ্ছে আর্থ, আর এটা হচ্ছে সান। বিয়ে করার পর আমরা আর্থ থেকে না হানিমুনে সানে যাবো আর কি, বুঝছো? আমরা হানিমুনে যাব সানে, ঠিক আছে? সো আর্থ থেকে সানে যে যাব, আমরা ক্যালকুলেশন করছি আমাদের কতক্ষণ লাগবে যেতে। এই আর্থ থেকে সানের যে ডিস্টেন্স বলো তো কত? আর্থ থেকে সানের ডিস্টেন্স হচ্ছে 15 কোটি কিমি। সো আর্থ থেকে সানের ডিস্টেন্স কত? 15 কোটি কিলোমিটার। আমরা এত দূরে হানিমুন করতে যাব 15 কোটি কিলোমিটার। এই 15 কোটি কিলোমিটার, এই 15 কোটি কিলোমিটারকে বলতে পারি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার, কোটি মানে কে রে? এই তো কোটি মানে কি বলতো? আচ্ছা আমি ঠিক করি, এটা ঠিক করে দিচ্ছি। 15 কোটি কিলোমিটার। 1 কোটি মানে 10 টু দি পাওয়ার 7। 10-এর উপর যদি 7টা, 10-এর 1-এর পর যদি 7টা শূন্য দাও তাহলে কোটি হয়। তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 7 কিলোমিটার। আর এই যে সূর্য থেকে সান থেকে সূর্য থেকে আর্থের যে ডিস্টেন্স, এটাকে বলা হয় এ ইউ, এটাকে বলা হয় এ ইউ। এতে আমি, ইউতে তুমি। আমি আর তুমি হলে যাবো না? যাবো তো, মজা করবে, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। এই যে এতে আমি, ইউতে তুমি, তার মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে বলা হচ্ছে এ ইউ, এটাকে বলা হচ্ছে 1 এ ইউ। এ ইউ মানে কি রে? এ ইউ মানে হচ্ছে আমি এবং তুমি। এ ফর অ্যাস্ট্রোনমিক্যাল, ইউ ফর ইউনিট, তার মানে এটাকে বলা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানের একক। তার মানে জ্যোতির্বিজ্ঞানের এককের নাম কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 1 AU সমান 15 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিলোমিটার। যদি আমরা এটাকে মিটারে কনভার্ট করি 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। ওকে, এটা হচ্ছে একটা একক। সো 1 AU মানে কত? 1 AU মানে হচ্ছে 15 কোটি কিলোমিটার। এক কথা, আমি এত কিছু বিশ্বাস করি না, আমি শুধু মনে রাখবো 15 কোটি কিলোমিটার। তার মানে আমি যদি তোমাকে প্রশ্ন করি 1 AU কত? 15 কোটি কিলোমিটার। আমি তোমাকে কতটুকু ভালোবাসি? আমি তোমাকে 15 কোটি কিলোমিটার ভালোবাসি। এই যে আমি তোমাকে আই ইউ, মাঝখানে একটা লাভ ঢুকাই দিতে পারো, আই লাভ ইউ। সো 1 আই লাভ ইউ মানে হচ্ছে 15 কোটি কিলোমিটার। ওকে, সেটা হচ্ছে একটা একক। একটা একক শেষ, 1 একক। আমরা 4টা একক পড়বো, যেহেতু মানুষ 4টা বিয়ে করতে পারে তাই 4টা একক পড়বো। একটা একক আমরা পড়ে ফেললাম। এবার 2 নাম্বার একক। সো 2 নাম্বার এই এককগুলো কেন পড়াচ্ছেন? কারণ এই এককগুলো হচ্ছে ওই হাবলের সূত্রে ব্যবহৃত হয়। হাবলের সূত্রে এই এককগুলো কাজে লাগে। আচ্ছা আচ্ছা, শেষ। ও
10:30। হোয়াট দ্য হেল। ওকে, শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। এরপর দেখো, লাইট আলো 1 বছরে যেটুকু যায় সেই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে, 1 বছরে যে ডিস্টেন্স যায় সেই ডিস্টেন্সকে বলা হচ্ছে 1 লাইট ইয়ার। তার মানে আলো 1 বছরে যেটুকু যায় সেটা হচ্ছে 1 লাইট ইয়ার। এটাকে আমরা সংক্ষেপে কি বলি? 1 লাইট ইয়ারকে বলি LY। LY মানে লাইট ইয়ার। তো ভালো করে খেয়াল করো, 1 বছর মানে 365 দিন, 1 দিন মানে 24 ঘন্টা, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। আলো 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যায়, তার মানে 365 দিন 24 ঘন্টা 3600 সেকেন্ডে আলো 3 × 10⁸ যায়। এটা সমান হচ্ছে 1 লাইট ইয়ার। তার মানে তোমাকে যদি কেউ প্রশ্ন করে 1 লাইট ইয়ার মানে কত, তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, এটা আসবে 1 লাইট ইয়ার। আর তোমাকে যদি কেউ প্রশ্ন করে 1 পারসেক মানে কত, এই যে পারসেক, এটাকে পিসি বলা হয়। 1 পিসি মানে হচ্ছে 3.2 লাইট ইয়ার। তার মানে এই যে আর পড়াবো না, শেষ, আজকে আর পড়াবো না, শেষ। তাহলে 1 পারসেক মানে হচ্ছে 3.2 লাইট ইয়ার, আর 1 লাইট ইয়ার মানে 1 বছর আলো যেটুকু দূরত্ব যায় সেটা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। মোটামুটি আমরা অনেকগুলো পড়ালাম। সবার শেষে একটা ফর্মুলা দিব, হ্যাঁ শেষ করে দিব। আর আরেকটা ফর্মুলা দিলে মনে হয় ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আজকে এটুকুই থাকবে। আরেকটা ফর্মুলা দেখানোর কথা ছিল, ফর্মুলাটা দেখাই দিতে পারলে ভালো হইতো আর কি। আচ্ছা, এটা আমরা আরেকদিন দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। সো হ্যাঁ বুঝি নাই। আচ্ছা ঠিক আছে। সো তোমাদের এই একটা সুসংবাদ, আমরা আমাদের মেন্টরসদের নিয়ে যেটা সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে পেইড কোর্সের ব্যাপারটা। সো পেইড কোর্সের ব্যাপারটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে রাতেই অফিসিয়াল নোটিশ আসবে তোমাদের গ্রুপে। সো সবাই রাত 12টার আগেই চোখ রাখবে গ্রুপে, রাত 12টার আগেই অফিসিয়াল নোটিশ আসবে। নোটিশ পাওয়ার সাথে সাথে তোমার কাজ হবে নোটিশটা ভালো করে পড়া এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। দুইটা রেজিস্ট্রেশন থাকবে এখানে, একটা হচ্ছে ইন্টারেস্ট রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে কনফার্ম রেজিস্ট্রেশন। সো তোমাদের ইন্টারেস্ট রেজিস্ট্রেশন এবং কনফার্ম রেজিস্ট্রেশন দুইটা পর্ব থাকবে। কেন দুইটা পর্ব বলে রাখি, তোমরা যারা পেইড কোর্স করতে যাচ্ছ, আমাদের একটা পেইড কোর্স হবে, একটা পেইড ব্যাচ হবে, 600 স্টুডেন্ট থাকবে সেখানে। 601 জন স্টুডেন্ট হলো আমরা নিতে পারবো না, এটা হচ্ছে একদম সত্য ঘটনা। 600 স্টুডেন্ট থাকবে, 601 জন আমরা নিতে পারবো না, 600 থাকবে। সো দুইটা এখানে আমাদের রেজিস্ট্রেশন মেথড থাকবে। একটা হচ্ছে কারা ইন্টারেস্ট দেখাচ্ছ সেটা। সো এটা কেন করলাম, ধরো আমি আজকে পেইড কোর্সের ঘোষণা দিলাম, অনেকের খুব প্রবল ইচ্ছা যে সে পেইড কোর্স করবে, কিন্তু তার আজকে সে টাকা দিতে পারছে না, সে টাকা দিতে 1 দিন দেরি হবে বা 2 দিন দেরি হবে বা 3 দিন দেরি হবে। সো তাহলে কিন্তু সিট ফিল আপ হয়ে গেলে সে আর ভর্তি হতে পারবে না। সো দুটা ফর্ম হবে এখানে, একটা হচ্ছে ইন্টারেস্ট ফর্ম, কারা আমাদের এই পেইড কোর্সটা করতে ইন্টারেস্টেড আছো, সো তারা ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করে ফেলবে। ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করার পরে তারপরে এর পরবর্তীতে যারা কনফার্ম করবে টাকা দিয়ে তাদের জন্য কনফার্ম ফর্ম দিব। তো এটার ফলে সুবিধাটা হচ্ছে, তুমি যদি ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে তোমার প্রায়োরিটি আগে থাকবে। তুমি যদি ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ না করো তোমার প্রায়োরিটি পিছনে চলে যাবে। ধরো তুমি লাস্টের দিকে দেখা গেল আমাদের সিট আছে 10টা কিন্তু ভর্তি হতে চাচ্ছে 100 জন, তখন আমরা ইন্টারেস্টেড ফর্মের ভিত্তিতে যারা আগে ফিল আপ করেছে তাদেরকে প্রাধান্য দিব। আমরা কিন্তু 601 জন নিতে পারবো না, 600 জনই নিতে পারবো। এবং আশা করি আল্লাহ চাহে তো খুব দ্রুত 600 সিট ফিল আপ হয়ে যাবে। এবং আমাদের কিন্তু লাইভ ক্লাসে পড়াবো না, আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব অ্যাপ আছে, নিজস্ব অ্যাপে নিজস্ব ওয়েবসাইটে আমরা রেকর্ড ভিডিও দিব। আর হচ্ছে জুম ক্লাসে লাইভ আসবো, আমরা জুম ক্লাসে জুম লাইভ ডিসকাশন, দুইটা পদ্ধতিতে পড়াই। কিন্তু একমাত্র আমরাই দুইটা পদ্ধতিতে পড়াই, একটা হচ্ছে রেকর্ড ভিডিও দিয়ে আর একটা হচ্ছে জুম লাইভের মাধ্যমে। ওকে, সো সবাই ভালো থাকবা আর পেইড কোর্সের নোটিশের জন্য অপেক্ষা করো। এগালি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।